হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। হোপফুলি সবাই ধীরে ধীরে যুক্ত হয়ে যাবা। আচ্ছা, ফাইন। এই তো রোজার ভিতরে আজকে আমাদের প্রথম ক্লাস। আমি আশা করব সবাই ক্লাসে দ্রুততম টাইমে চলে আসবা। আর তার ভিতরে আজকে আবার রোজার ভিতরে প্রথম শুক্রবার, তাই না? তো সবাইকে জুম্মা মোবারক। ফাইন, হোপফুলি তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো, তাই না? আচ্ছা, আজকে একটা সেরা ক্লাস হবে ইনশাল্লাহ। আজকে আমি তোমাদের নিউটনিয়ান মেকানিক্সে 7 নাম্বার ক্লাস নিব। এবং এই চ্যাপ্টারটা আমরা জানি যে ফার্স্ট পেপারের জিস্ট বা ফার্স্ট পেপারের ফার্স্ট পেপার ফিজিক্সের মেইন চ্যাপ্টার বলতে গেলে এটাই আসলে। হ্যাঁ, সো এইটা যদি ক্লিয়ার থাকে সেক্ষেত্রে অন্যান্য চ্যাপ্টার খুবই সুন্দর করে গুছিয়ে পড়া যায়। এবং এই ফার্স্ট পেপারের সব থেকে বড় চ্যাপ্টার এটার জন্য আমরা আরও ক্লাস নিচ্ছি আর কি। হ্যাঁ, আজকে 7 নাম্বার, কালকেও ক্লাস হবে এটার উপরে, ঠিক আছে? ফাইন। এরপরে যে চ্যাপ্টারগুলো আছে ওগুলো আমার কাছে খুবই ছোট চ্যাপ্টার মনে হয়। ওগুলো পড়তে 6টার বেশি ক্লাস মনে হয় না কোনোটাতেই দরকার পড়বে। হ্যাঁ, এক ভেক্টর বাদে বাকি কোনো চ্যাপ্টারেই 6টার বেশি ক্লাস দরকার পড়বে না। যেমন কাজ ক্ষমতা শক্তি, মহাকর্ষ বিকর্ষ, পদার্থের গাঠনিক ধর্ম, পর্যায়বৃত্ত গতি, আদর্শ গ্যাস, এইগুলো 6টা ক্লাসই আমার কাছে অনেক বেশি মনে হয়। মানে পড়ায় আর কিছু থাকে না পড়ানো। বাট নিউটনিয়ান মেকানিক্স এটা এমন একটা চ্যাপ্টার, এটা যত বেশি ক্লাস হবে তত অনেক কিছু শেখা যাবে। হ্যাঁ, তো এইটা অনেক ভালো মতো আমরা শিখবো। নিউটনিয়ান মেকানিক্স খুব ভালো মতো শিখলে পরে যে কোনো চ্যাপ্টারের ভিতরে আসলে কি আছে, এই বলই তো আছে। সকল চ্যাপ্টারের ভিতরে বিভিন্ন টাইপের বল আছে। সো ওই ক্যালকুলেশনগুলো অনেক ইজি হয়ে যায়। সো আমি আশা করবো তোমরা দ্রুততম টাইমে সবাই যুক্ত হয়ে যাবা। আচ্ছা, ফাইন। তাসিন মাহমুদ, ওয়ালাইকুম আসসালাম। বাকি বিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি। যারা যারা সালাম জানিয়েছে সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ফাইন। ব্রাহ্মণবাড়িয়া থেকে জুনাইদ ইসলাম আছে। রোজার মধ্যে আমি খুবই ভালো থাকি, রোজা রেখে আমি খুবই ভালো থাকি। আজকে পড়াবো, একটা ভাই আসতেছে। রোজার ভিতরে যখন এই পরন্ত বিকালটা চলে আসে তখন আমার নিজেকে খুবই পাওয়ারফুল মনে হয়। তখন আমি প্রচণ্ড পরিমাণে আসলে পড়াইতে পারি, অনেক প্রচুর পরিশ্রম করতে পারি। তো আজকে কোনো থামাথামি নেই। আজকে গিয়ে আমরা ইনশাল্লাহ ইফতার হয় 6টা 10-এ, আমরা ইনশাল্লাহ 5টা, দরকার পড়ার একটু বেশি হইলেও পড়া যায়, তাই না? মাঝখানে একটা আসরের নামাজে ব্রেকে যাব, 5টা 5:15 পর্যন্ত ইনশাল্লাহ আমরা পড়বো। হ্যাঁ, সবাই আমাকে এই টাইমটা দিবা। কজ আজান হয় বা ইফতার হয় 6টা 10-এ, তার মানে 5:30টার আগে অবধি কারো কোনো প্রবলেম থাকার কথা না। মাঝখানে শুধুমাত্র আসরের নামাজে একটা ব্রেক থাকা উচিত, তাই না? এর মধ্যে কেউ বলতে পারবে না আমি এখন খাইতে যাব, আমি এখন নাইতে যাব, এগুলো কিন্তু বলা যাবে না, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। যারা যারা সালাম জানাইছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, ঠিক আছে? তোমরা কেমন আছো একটু জানিয়ে দিতে পারো। ফাইন, কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, আমি দেখছি। হ্যাঁ, আমি ভালো আছি। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা আফনান, কেমন আছো? ফাইন। আর তোমাদের নোটগুলো দেখলে আমার খুব শান্তি লাগে, তোমরা খুব চমৎকারভাবে নোট করে দাও। এবং নিউটনিয়ান মেকানিক্স শেষে হলে কিন্তু তোমাদের একটা এক্সাম হবে আর কি। হ্যাঁ, সো সেই এক্সামটার আমি বলে দিব আর কি। আজকে ক্লাস হোক, কালকে ক্লাস হোক, এরপর আমি বলে দিব এক্সামটা কয় তারিখে হবে। নিউটনিয়ান মেকানিক্সের উপরে আমি অলরেডি কোশ্চেন করে ফেলছি। হ্যাঁ, গত 2 দিন ধরে আমি তোমাদের কোশ্চেন করতেছিলাম। সো কোশ্চেন করে ফেলছি, সুন্দর কোশ্চেন করছি। এমন আলতু ফালতু কোশ্চেন না যে যেগুলো আসলে দরকার নাই সেগুলা না, আবার এত সোজাও না যে যেগুলো একদম না পড়লেই পারা যাবে, এরকমও না। সো আমি বই থেকে কোশ্চেন রাখছি 60%-এর মতো, 60-70% কোশ্চেনই বই থেকে রাখছি। তোমরা যদি তপন স্যারের বই, ইসাক স্যারের বই এগুলো পড়ে থাকো এগুলো পারবা। আর 30% আমরা ক্লাস থেকে রাখছি, সেগুলো বই পড়া থাকলে পারবা, ঠিক আছে? ফাইন। আরও ক্লাস হোক, তুর্য বলছে ইনশাল্লাহ। হ্যাঁ, ক্লাস হবে, আজকে মজা হবে, ক্লাস হবে, ভরপুর মজা হবে। আচ্ছা, ফাইন। তাহলে তোমাদের সকল বন্ধুরা চলে আসছো। 5টায় নামাজ বলছে নিষাদ। হ্যাঁ, নামাজের এখনো দেরি আছে। 5টায় নামাজ, এখন তো কেবল 3টা 5, তাই না? অনেক সময় আছে। ভাই আপনি এখন আমার নোট দেখেন না, নিষাদ বলছো। কে বলছো দেখো না? দেখি না নিষাদ, তোমার নোট আমি সবসময় দেখি, দেখবো সবসময়। এবং অনেক সময় এরকম হয় হয়তোবা তুমি নোট দিছো, আমি হয়তোবা কমেন্ট এখনো করি নাই, বাট এইটা মনে করো না যেটাতে আর কমেন্ট যাবে না। ওইটা হয়তোবা দেখা হয় নাই, এমন হইতে পারে। অনেক নোট আসে, বাট আমি সবগুলা দেখবো। প্রত্যেক দিন আমি দিনের একটা টাইম বসে বসে সবাইকে রিপ্লাই দিই। যেটা এখনো রিপ্লাই দেয় নাই ওটা হয়তোবা 2-3 দিন আগের নোট হইলেও রিপ্লাই যাবে, আমি এটা বললাম, ঠিক আছে? ফাইন। কি অবস্থা মালিকা, ভালো আছো? ফাইন। এই যে মৌমিতা খুব সুন্দর করে নোট করেও, তাই না? চলে আসছে। তবে তাসদিদ কি সুন্দর যে নোট করে ভাই, দেখলেই কেমন লাগে। তপন স্যারের বই পড়ি, এটা বলছে ভীম। গুড, ভেরি গুড। তপন স্যারের বই পড়ো। আমিও তপন স্যারের বই থেকেই কোশ্চেন নিচ্ছি অনেকগুলা। ফাইন, ভাই স্টার্ট করেন। ওকে ফাইন, লেটস স্টার্ট। তাহলে চলো, বিফোর ফার্দার ডু লেটস জাস্ট জাম্প ইনটু ইট। থ্যাংক ইউ সুলতানা। আচ্ছা, এবার চলো আমরা আমাদের ক্লাসে ফিরে আসি।
আজকে আমরা যে টপিকটা দিয়ে ক্লাসটা শুরু করব সেটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, এবং এটা হচ্ছে গিয়া কেন্দ্রমুখী ত্বরণ। কেন্দ্রমুখী ত্বরণ, কেন্দ্রমুখী ত্বরণ, বা এটাকে কেন্দ্রমুখী ত্বরণ ও বল। আমরা জানি ত্বরণ থাকলে সেদিকে একটা বল থাকে। এই টপিকটা আমরা সবাই পড়বো, খুবই ইম্পর্টেন্ট টপিক, সবাই খুব মনোযোগ দিয়ে ক্লাসটি করবে আমি আশা রাখবো। ঠিক আছে, ফাইন। এখন ফার্স্ট থিং ফার্স্ট, সেটা হচ্ছে একটা বস্তু যখন বৃত্তাকার পথে চলে বা বৃত্তীয় পথে চলে তখন তার কেন্দ্র বরাবর একটা ত্বরণ থাকে, এটাকে কেন্দ্রমুখী ত্বরণ বলে। তাহলে আমরা এভাবে করে এটার সংজ্ঞা লিখতে পারি যে বৃত্তীয় পথে ঘূর্ণনরত, ইংলিশে বলা হচ্ছে সেন্টিপেটাল এক্সেলারেশন বা সেন্টিপেটাল ফোর্স, ঘূর্ণনশীল বস্তুর, বৃত্তীয় পথে ঘূর্ণনশীল বস্তুর কেন্দ্র বরাবর কার্যকর ত্বরণ। মানে আমরা বুঝতে পারতেছি যখন একটা বস্তু বৃত্তাকার পথে ঘোরে তখন তার কেন্দ্র বরাবর যে ত্বরণ কাজ করে সেই ত্বরণকে আমরা বলি হচ্ছে, কেন্দ্র বরাবর যে ত্বরণ কাজ করে সেটাকে আমরা বলি কেন্দ্রমুখী ত্বরণ। এখন ব্যাপারটা খুব সিম্পল। লেটস সে এটা একটা বৃত্তীয় পথ, দেখো এটা একটা বৃত্তীয় পথ। এখন এই বৃত্ত পথে যখন কোনো একটা বস্তু ঘুরতে থাকে, লেটস সে এখানে একটা বস্তু এভাবে করে ঘুরতেছে, ওকে ফাইন। এটা যখন এভাবে করে ঘুরতে থাকবে তখন তার কেন্দ্রের দিকে একটা ত্বরণ কাজ করবে। এই যে কেন্দ্রের দিকে যে ত্বরণটি কাজ করবে সেই ত্বরণকে আমরা বলি কেন্দ্রমুখী ত্বরণ। এটাকে প্রকাশ করা হয় এসিপি। সিপি দ্বারা বোঝায় সেন্টিপেটাল। সেন্টিপেটাল মানে কেন্দ্রমুখী। সো এই ত্বরণটাকে আমরা বলি কেন্দ্রমুখী ত্বরণ। বস্তুটা যখন ঘুরতে থাকে, লেটসে ঘুরতে ঘুরতে এখান থেকে এখানে আসলো, তখনও এই বস্তুটার উপরে কেন্দ্র বরাবর ওই একই ত্বরণ কাজ করবে। দেন এগেন এটা ঘুরতে ঘুরতে এখানে আসলো, তখনও এটার উপরে কেন্দ্র বরাবর একটা ত্বরণ কাজ করবে, ওকে ফাইন। এবং এই যে ত্বরণটা, এটাকে আমরা বলতেছি হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ, ওকে ফাইন। এবং এই কেন্দ্রমুখী ত্বরণের ভ্যালু হয়, আমরা প্রথমে এটা জানবো, এরপরে এটা আমি প্রমাণও তোমাদেরকে দেখাবো, কোনো সমস্যা নেই। আগে আমরা এটা জেনে ফেলবো। কেন্দ্রমুখী ত্বরণ, এই ত্বরণটার দিক তো আমরা সবসময় জানি কেন্দ্রের দিকে হবে, এবং এটার মান হবে হচ্ছে গিয়ে v² বাই r। এটার মান হচ্ছে v² বাই r। এখন ভিটা কোনটা, এটা আমরা সবাই জানি যে যখন বৃত্তপথে কোনো বস্তু ঘুরে তার স্পর্শক বরাবর একটা বেগ থাকে, এটাকে বলা হয় স্পর্শকীয় বেগ ভি। এই ভি এর পরিচয় হচ্ছে স্পর্শকীয় বেগ। স্পর্শকীয় বেগ, যখন কোনো বস্তু বৃত্তাকার পথে ঘুরে যে কোনো বিন্দুতে তার বেগ স্পর্শক বরাবর কাজ করে, তাই ফাইন। আর হচ্ছে গিয়া এই যে ব্যাসার্ধ সেটা হচ্ছে আর। তার মানে ঘূর্ণনরত বস্তুর যে কোনো একটা বিন্দুতে বেগ জানলে আর ঘূর্ণন ব্যাসার্ধ জানলে কেন্দ্রমুখী ত্বরণের মানটা জানা যাবে, ফাইন। আমরা আরেকটা সূত্র জানি, হ্যাঁ, সেটা হচ্ছে ভি ইকুয়ালস টু ওমেগা আর। ভি হচ্ছে রৈখিক বেগ আর ওমেগা হচ্ছে কৌণিক বেগ। ওমেগাকে আমরা বলি হচ্ছে কৌণিক বেগ, এটা হলো কৌণিক বেগ, আর আর তো জানি ব্যাসার্ধ, ওকে। তাইলে আমরা চাইলে এই সূত্রটাকে একটু অন্যভাবে লিখতে পারি, সেটা হচ্ছে এই ভি এর এখানে বসাই দিতে পারি ওমেগা আর। তাহলে দেখো ওমেগা স্কয়ার আর স্কয়ার আসবে, একটা আর কেটে গেলে ফাইনালি এখানে থাকবে হচ্ছে ওমেগা স্কয়ার আর। তার মানে কেন্দ্রমুখী ত্বরণ বের করার সূত্র এই দুইটা, ওকে। কেন্দ্রমুখী ত্বরণ বের করার সূত্র এই দুইটা, এবং এই ত্বরণটা সবসময় কেন্দ্রের দিকে হবে। তাহলে এইখানে এই সূত্র দিয়ে যখন বের করব তখন আমরা জানবো এই ওমেগা হচ্ছে গিয়া ঘূর্ণন বেগ। সে যেহেতু ঘুরতেছে ও সেকেন্ডে কতবার পাক খাইতেছে বা ঘূর্ণন বেগটা আমাদের দেওয়া থাকতে পারে, এটাকে আমরা বলতেছি হচ্ছে গিয়া ঘূর্ণন বেগ। ঘূর্ণন বেগ, ওকে। তো ঘূর্ণন বেগ দেওয়া থাকলেও কেন্দ্রমুখী ত্বরণ বের করা যাবে, এবং হচ্ছে রৈখিক বেগ দেওয়া থাকলেও কেন্দ্রমুখী ত্বরণ আমরা বের করতে পারবো। এটা গেল কেন্দ্রমুখী ত্বরণ। এবার আসো কেন্দ্রমুখী বল।
সো এটা বুঝতে পারতেছ, কেন্দ্রমুখী বল যখন আমরা বের করছি তখন কেন্দ্রের দিকে যদি ত্বরণ থাকে, তাহলে কি কেন্দ্রের দিকে একটা বলও থাকবে, ত্বরণ আছে মানে বল আছে, এবং আমরা জানি কেন্দ্রমুখী বল F = হবে ma, আর এটা হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ। তাহলে যদি আমরা এই ত্বরণের ভ্যালু এখানে বসাই দিই, তাহলে কেন্দ্রমুখী বলের সূত্র আসবে, দেখো m v²/r, দেখো এর ভ্যালু v²/r, ওটা বসাইছি। বা আরেকটা সূত্র আসতে পারে, সেটা হচ্ছে m ω²r, এই যে ω²r যদি ওখানে আমরা বসাই দিই, তাহলে দেখো কেন্দ্রমুখী বল এবং ত্বরণ আমরা সূত্র জেনে ফেললাম। এবং এই বলটাও কাজ করবে হচ্ছে কেন্দ্রের দিকে, লেটস সে এই দিক বরাবর, কেন্দ্র বরাবর একটা বল কাজ করবে সব সময়, ঠিক আছে, ফাইন, m গুণ করলেই হবে। তাহলে এতটুকু আমরা সবাই বুঝতে পারছি, এগুলো হচ্ছে সূত্র, জাস্ট আমি তোমাদেরকে সূত্রগুলো দেখাইলাম। এরপর আমরা এটা একটু ব্যাখ্যা দেখে কিছু অঙ্ক করব, এগুলোর প্রমাণ আমি তোমাদেরকে দেখাবো, সমস্যা নাই, বাট আমরা আগে যে সূত্রগুলা দেখে নিচ্ছি, ঠিক আছে, ফাইন, ক্লিয়ার। এই যে সময় একই বলছো ক্লিয়ার। তো আশিক বলছো কৌণিক টপিকটা তো পড়ানো হয় না ভাই। হ্যাঁ, কৌণিক টপিকটা এখনো পড়াইনি, এরপরে আমরা কৌণিক টপিকে যাব। আগে এই তো কেবল কৌণিকে ঢুকতেছি, বৃত্তাকার পথে ঘূর্ণন মানে তো আস্তে আস্তে করে কৌণিকের দিকে যাচ্ছি, তাই না? এই আজকে থেকেই কৌণিকের ভিতরে ঢুকবো আর কি, ঠিক আছে, ফাইন, ক্লিয়ার, ওকে। সৌরভ বলছো ভাইয়া ডাইনামিক্স পড়ি না, ডাইনামিক্স পড়া লাগবে না, এতটুকু আমরা সবাই জেনে নিলেই পারি যে v = ω/r, ওমেগা হচ্ছে কৌণিক বেগ আর আর হচ্ছে ব্যাসার্ধ, এতটুকু জানলেই হবে। আমার কোনো ক্লাস করতে তোমার আগের কোনো ক্লাস করা থাকতে হবে এরকম কিছু নাই, ঠিক আছে, এখান থেকেই পড়ো, এখান থেকেই বুঝতে পারবা, ক্লিয়ার, ভেরি গুড, এগুলো আমরা জানি। এবার আসো কেন্দ্রমুখী ত্বরণ বা কেন্দ্রমুখী বল, এই যে জিনিসটা আমরা জানলাম, এইটাতে মেজরিটির একটু ভুল ধারণা হয়, কেন্দ্র বিমুখী বল বলে কোনো বল নাই, আমাদের বইয়ে ভুলভাল আছে আর কি, তো ওগুলো দরকারও নাই, আমরা জাস্ট একটু কনসেপচুয়ালি যদি বুঝি তাহলে সকল অঙ্কই আমরা মিলাইতে পারবো। দেখো কেন্দ্রমুখী বল দ্বারা বোঝায় যে যতটুকু বল থাকলে, দেখো কেন্দ্রমুখী বল দ্বারা বোঝায় যে কোনো বস্তু বৃত্তাকার পথে তখনই ঘুরবে যদি তার উপরে কার্যকর সকল বলের লব্ধি কেন্দ্র বরাবর যতটুকু কেন্দ্রমুখী বল লাগে ওটা সমান হয়। কথাটা মানে এটা আমি একটু বুঝাই। দেখো লেটস সে আমরা দেখতেছি যে আমরা যখন সুতায় বস্তু বেঁধে ঘুরাই, সুতায় যখন আমরা বস্তু বেঁধে এভাবে করে ঘুরাচ্ছি, একটা সুতায় বস্তু বেঁধে এভাবে করে ঘুরাচ্ছি, ও কি বৃত্তাকার পথে ঘুরতেছে? তাহলে ও যদি বৃত্তাকার পথে ঘুরে, ওর স্পর্শক বরাবর একটা বেগ আছে v, ওর ভর m এবং ওর ব্যাসার্ধ হচ্ছে r, তাইলে ওর কেন্দ্রমুখী বল কত দরকার? দরকার হচ্ছে m v²/r, এতটুকু কেন্দ্রমুখী বল ওর থাকা দরকার। হ্যাঁ, নাইলে সে এই পথে ঘুরবে না, নাইলে সে এই পথে ঘুরবে না, এতটুকু বল তার থাকতে হবে। এখন এই বলটা কোত্থেকে আসবে নিশ্চয়ই সবাই বুঝতে পারতেছো, এখানে দড়িতে বেঁধে যে ঘুরাচ্ছি, দড়ি কি ওর একটা টান দিবে না? দড়ি ওকে একটা টান দিবে, দড়ি যে ওকে একটা টান দিবে বা টেনশন দিবে, ওই টানটাই এখানে কেন্দ্রমুখী বলের যোগান দিবে, ওই টানটাই এখানে কেন্দ্রমুখী বলের যোগান দিবে। ঠিক আছে, সবাই নিশ্চয়ই জিনিসটা ধরতে পারছো, সবাই ডেফিনেটলি জিনিসটা ধরতে পেরে ফেলার কথা। মানে এতটুকু বল থাকতে হবে, এই কথার মানে হচ্ছে এরকম, এতটুকু বল কেন্দ্র বরাবর থাকতে হবে। এখন এই বলটা দিছে কে? দিছে হচ্ছে সুতার টান, সুতাতে বেঁধে ঘুরাচ্ছি। আরেকটা কেস দেখো, যখন সূর্যের চারপাশে, এটা হচ্ছে সূর্য, সূর্যের চারপাশে যখন পৃথিবী ঘুরে, এটা আর্থ, সূর্যের চারপাশে পৃথিবী ঘুরতেছে, সূর্যের চারপাশে যখন পৃথিবী ঘুরে তখন এখানেও তো একটা কেন্দ্রমুখী বল দরকার। লেটস সে আমাদের এখানে বলা আছে পৃথিবীর ভর m, আর এটা হচ্ছে তার স্পর্শকীয় বেগ, আর এইটা হচ্ছে গিয়ে ঘূর্ণন ব্যাসার্ধ r। তাহলে এটা আমরা বুঝতেছি এই বৃত্তাকার পথে তখনই ঘুরবে যখন পৃথিবীর উপরে m v²/r এতটুকু পরিমাণ কেন্দ্র বরাবর বল থাকবে। এই বলটা কোত্থেকে আসবে? এই বলটা আসবে, এখানে দেখতেছো পৃথিবী এবং সূর্যের মাঝে একটা মহাকর্ষ বল আছে না, পৃথিবী এবং সূর্যের মাঝে একটা গ্র্যাভিটেশনাল ফোর্স আছে না, পরস্পর পরস্পরকে টানে, ওই টান বল থেকে এই বলটার যোগান আসবে। নিশ্চয়ই সবাই বুঝতেছো। তার মানে এখানে দেখলাম এতটুকু লাগতো, কে দিছে? সুতার টান। এইখানে দেখলাম যে পৃথিবী সূর্যের চারপাশে ঘুরতে এতটুকু বল লাগতো, এইটা কে দিছে? এদের মধ্যবর্তী মহাকর্ষ বল দিছে। তারপর আরেকটা এক্সাম্পল দেখো, লেটস সে
আমরা এটা সবাই জানি যে প্রোটনের চারপাশে মানে প্রোটনের চারপাশে আমরা জানি যে প্রোটন মানে প্লাস, তাই না, যে কেন্দ্রে থাকে নিউক্লিয়াসে, আর ইলেকট্রন হচ্ছে মাইনাস। প্রোটনের চারপাশে ইলেকট্রন ঘুরে, তাই না, এটাও তো বৃত্তাকার পথে ঘুরে। এখন লেটস সে ইলেকট্রনের ভর যদি m হয়, স্পর্শকীয় বেগ যদি v হয় এবং এর ব্যাসার্ধ যদি r হয়, তাহলে এই বৃত্তপথে তখনই ঘুরবে যখন এর উপরে m(v²r) পরিমাণ কেন্দ্রমুখী বল থাকবে। এই বলটা কোত্থেকে আসবে? এই বলটা আসবে, এটা আমরা সবাই জানি যে এইখানে এদের মাঝে একটা কুলম্বের বল কাজ করবে। প্লাস চার্জ এবং মাইনাস চার্জের মাঝে একটা আকর্ষণ বল কাজ করে কুলম্বের। সেই কুলম্বের বল থেকে কিন্তু এইখানে কেন্দ্রমুখী বলের যোগানটা আসবে। তাহলে আমরা তিনটা কেসেই দেখতে পারলাম। প্রত্যেকটা কেসেই কথা হচ্ছে এটা, বৃত্তাকার পথে ঘুরলে এতটুকু বল লাগবে। এখানে কোত্থেকে আসছে? সুতার টান। এখানে আসছে সুতার টান থেকে, সুতার টান, সুতার যে টান বল আছে ওখান থেকে এইটা আসছে। এখানে যখন পৃথিবীর চারপাশে সূর্যের চারপাশে পৃথিবী ঘুরতেছে তখনও এতটুকু বল লাগবে। তো এটা কোত্থেকে আসছে? এটা আসছে মহাকর্ষ বল থেকে বা গ্র্যাভিটেশনাল ফোর্স থেকে। মহাকর্ষ বল বা গ্র্যাভিটেশনাল ফোর্স। দেন এখানে যখন প্রোটনের চারপাশে ইলেকট্রন ঘুরে তখন এতটুকু বল লাগবে। এই বল কোত্থেকে আসছে? কুলম্বের বল থেকে। প্লাস মাইনাস পরস্পরকে আকর্ষণ করে, কুলম্ব বল থেকে এই বলটা যোগান হয়েছে। তার মানে আমরা বুঝতেছি যে কোনো বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরবে তখন এতটুকু পরিমাণ তার বল দরকার হবে, এবং এই বলটা বিভিন্নভাবে যদি যোগান থাকে, বিভিন্নভাবে যদি সাপ্লাই থাকে, তাইলেই তখন সেটা বৃত্তাকার পথে ঘুরবে। আদারওয়াইজ সে বৃত্তাকার পথে ঘুরতে পারবে না। হোপফুলি সবাই এতটুকু আমরা বুঝে ফেলছি। অভিকর্ষ বল না, তামিম ইকবাল খান বলছো। হ্যাঁ, মানে অভিকর্ষ বল তখন বলা হয় যখন দুইটা বস্তুর মাঝে একটা বস্তু হচ্ছে পৃথিবী হয়। এই নামে কিছু যায় আসে না, এটার সাধারণ নাম হচ্ছে গিয়া মহাকর্ষ বল। মানে তোমার একটা নাম আছে বা তোমার সাধারণ নাম হচ্ছে তুমি মানুষ, তো মহাকর্ষ বল হচ্ছে সাধারণ নাম, কমন নেই। ওকে, ফাইন, ইজি ক্লিয়ার। এই তো সবাই বুঝছি, এগুলো সবাই আমরা বুঝে ফেলছি। এখন কেন্দ্রমুখী বলের নানা রকম অ্যাপ্লিকেশনস আছে, এখান থেকে নানা রকম ছোটখাটো ম্যাথমেটিক্স আসতে পারে। তাহলে চলো আমরা হচ্ছে ওই ম্যাথগুলো দেখি। তো কেন্দ্রমুখী বলের প্রথম যে টাইপ ভিত্তিক ম্যাথটা আসে সেটা হচ্ছে গিয়ে আমরা একটু দেখে নেই, সেটা হচ্ছে সুতার টান। সুতার টান, সুতার টান রিলেটেড অনেক টাইপের ম্যাথ এখান থেকে আসে। ওকে, ফাইন। তাহলে চলো আমরা প্রথমে হচ্ছে গিয়া কয়েকটা অঙ্ক এরকম দেখি। প্রথম কেস হচ্ছে আনুভূমিক তলে বস্তু ঘুরানো হচ্ছে। আনুভূমিক তলে বস্তু ঘুরানো হচ্ছে। আনুভূমিক তলে বস্তু ঘুরছে। এটা হচ্ছে প্রথম কেস, সব থেকে ইজি কেস। হ্যাঁ, এটা একটু আমরা দেখি। দেখো, আচ্ছা, তো আনুভূমিক তল কোডটা লেটস সে এই কেসটা হচ্ছে এরকম যে এক লোক এই যে মাথার উপরে একটা বস্তুকে দড়িতে বেঁধে এভাবে করে ঘুরাচ্ছে। ওই যে অনেকটা ফ্যান যে তলে ঘুরে, ফ্যান, এই যে আমি মাথার উপরে হাতটা ঘুরাচ্ছি না, এই যে মার্কারটা ঘুরাচ্ছি এভাবে, এটা ফ্যান যে তলে ঘুরে এরকম। ওকে, ফাইন। তাহলে দেখো, এই যে হচ্ছে একটা দড়ি, এই দড়িতে এইখানে আমরা একটা বস্তু বাঁধছি। এই বস্তুটাকে বেঁধে এইটাকে আমরা আনুভূমিক তলে ঘুরাচ্ছি, এইভাবে করে আনুভূমিক তলে ঘুরাচ্ছি। ওকে, ফাইন। এবং এটা বলা আছে এই বস্তুটার ভর হচ্ছে m, এই বস্তুটার স্পর্শকীয় বেগ হচ্ছে v, আর এই বস্তুটার ব্যাসার্ধ হচ্ছে r। মানে যে পথে ঘুরতেছে তার ব্যাসার্ধ r। এখন দড়িতে বেঁধে ঘুরাচ্ছি, তার মানে বুঝতে পারতেছ এই যে বস্তুটা আছে, এই বস্তুটা যখন ঘুরবে তার কতটুকু কেন্দ্রমুখী বল লাগবে? লাগবে হচ্ছে m(v²/r)। এতটুকু পরিমাণ কেন্দ্রমুখী বল লাগবে, এতটুকু পরিমাণ কেন্দ্রমুখী বলের দরকার। ওকে, এখন এই বলটা কোন থেকে আসবে? বলটা কার থেকে আসবে? এটা আমরা সবাই বুঝতে পারতেছি যে এটার কেন্দ্র বরাবর হচ্ছে গিয়ে একটা টান বল কাজ করবে টি। এটা কেন্দ্র বরাবর একটা টান বল কাজ করবে টি। ওই টান বল থেকেই এই mv²/r
এতটুকু পরিমাণ বল আসবে। সুতার টান সবসময় যে বিন্দুতে ঝুলাই ওই বিন্দুর দিকে কাজ করে। তাহলে দেখতে পাচ্ছ এইটাই হচ্ছে গিয়ে এই ক্ষেত্রে ফর্মুলা হবে। ওকে, তাহলে আনুভূমিক তলে যখন ঘুরাই তাহলে সুতার টান T ইকুয়ালস টু mv²/r, আর কিছু না। সুতার টান T ইকুয়ালস টু mv²/r। সবাই এটা বুঝতে পারছি? এই কেসটা খুবই সোজা একটা কেস, বুঝছি। দেখো এখান থেকে ছোট ছোট অঙ্ক হতে পারে, অনেক অঙ্ক হতে পারে। লেটস সে এখানে যদি এটা বলে দিত যে একটা অঙ্কে বলে দিছে যে 5 কেজি ভরের বস্তুকে 2 মিটার সুতায় বেঁধে আনুভূমিক তলে ঘুরালে সুতার সর্বোচ্চ টান 20 নিউটন হলে সর্বোচ্চ ঘূর্ণন বেগ কত? সর্বোচ্চ বেগ নির্ণয় করো। দেখো একদম সোজা একটা অঙ্ক। এই টাইপের অঙ্ক আসলে আমাদের বোর্ড পরীক্ষাগুলোতে ইউজুয়ালি আসে, বাট এই যে অঙ্কটা আছে একদম সোজা, এটা একটা এমসিকিউ হওয়া উচিত। সো এটা আমরা সলভ করব। এখানে কি বলছে দেখো, আমরা দেখতে পাচ্ছি এখানে বলা আছে 5 কেজি ভরের একটা বস্তুকে 2 মিটার সুতায় বেঁধে, একটা সুতায় বাঁধছে, যেই সুতার দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার, আনুভূমিক তলে ঘুরানো হচ্ছে। আনুভূমিক তল মানে এই কেসটা এভাবে ঘুরানো হচ্ছে। সুতার সর্বোচ্চ টানের মান হচ্ছে 20 নিউটন। এখানে বলে দিছে সুতার সর্বোচ্চ টান হচ্ছে 20 নিউটন। তাহলে সর্বোচ্চ বেগ কত আমাদেরকে বের করতে হবে। সুতার সর্বোচ্চ বেগ নির্ণয় করো। দেখো তাহলে এখানে আমরা জানি যে T ইকুয়ালস টু mv²/r। এখন এইখান থেকে এই সূত্রটাকে এভাবে লেখা যায় না? দেখো তো, T ইকুয়ালস টু m/r ইন্টু v²। খেয়াল করলেই তোমরা এটা বুঝতেছো m/r এটা তো ধ্রুবক, বস্তুর ভর এবং ঘূর্ণন ব্যাসার্ধ এটা ধ্রুবক। সুতার দৈর্ঘ্য যত, ঘূর্ণন ব্যাসার্ধ তত, সুতাটুকু যতটুকু লম্বা ঘুরতেছো সেই ব্যাসার্ধে সুতার দৈর্ঘ্যের সমান। এখন দেখো এটা সবাই বুঝতে পারতেছি যে T যত বড় হবে বেগ তত বড় হবে। এখানে v², T যত বড় বেগ তত বড়, তাই না? সমানুপাতিক দেখাই যাচ্ছে। এখন T এর মান যদি আমরা ম্যাক্সিমাম নেই তাহলে বেগের মানও কি আসবে? ম্যাক্সিমাম আসবে। দেখো এখানে সর্বোচ্চ টান যদি আমি 20 বসাই তাহলে সর্বোচ্চ বেগ চলে আসবে। ওকে ফাইন, তাহলে এখানে আমরা ডেটা বসাই দিলেই হলো। এটা হচ্ছে সর্বোচ্চ টান হচ্ছে 20, m এর ভ্যালু বলে দিচ্ছে 5 কেজি, আর সুতার দৈর্ঘ্য 2 মিটার মানে ঘূর্ণন ব্যাসার্ধ 2 মিটার ইন্টু ভি ম্যাক্স। টান সর্বোচ্চ বসাইছি তাহলে এখান থেকে বেগও সর্বোচ্চ চলে আসছে। এইখান থেকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে ভি ম্যাক্স ইকুয়ালস টু আসবে হচ্ছে √, 2 উপরে গুণ 40/5, 8 × 5 = 40, 8কে যদি বর্গমূল করা হয় তাহলে 2√2, এটা হবে 2√2। ফাইন, এত মিটার পার সেকেন্ড। হোপফুলি সবাই এটা বুঝতে পারছি। একদম ইজি কেস, প্রথম কেসটা একদম ইজি কেস, ইজিটা দিয়ে আমরা শুরু করলাম। ঠিক আছে ফাইন, বুঝছো নিশ্চয় সবাই? ক্লিয়ার, ভেরি গুড। এই যে অধরা পুষ্পি বলছো ক্লিয়ার, বুঝছি। এগুলো না বোঝার কোনো কারণ নাই, তোমরা এগুলো এই যে সাদি হচ্ছে অলরেডি এটার আনসারও করে ফেলছো। ক্লিয়ার, ডান 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 ডান, ওরা পারছি। ওকে, তো আমি এগুলো বলছো ভাইয়া আমরা আগে আনসার করছি। ভেরি গুড ভেরি গুড। যে মালিও আনসার করছো, তোমরা আগে আনসার করছো, সবাই পারছো তাই না? সবাই পারছো, ভেরি গুড, ক্লিয়ার গেল এটা। এরপর এইটা তো সোজা কেস ছিল, আমরা দেখছি আনুভূমিক তলে ঘুরাইলে কি হবে। এবার আমরা যে কেসটা দেখবো সেটা হচ্ছে উলম্ব তলে ঘুরাইলে কি হবে। এবার আমরা যে কেসটা দেখবো সেটা হচ্ছে উলম্ব তলে ঘুরাইলে কি হবে। উলম্ব তলে যখন বস্তুকে ঘুরানো হবে তখন আসলে ঘটনাটা কি হবে সেটা একটু আমরা দেখতে চাই। উলম্ব তলে, আচ্ছা উলম্ব তল কোনটা? এই যে আমি হাতটা যে তলে ঘুরাচ্ছি এটা দেখো, আগে ছিল কি এই মাথার উপরে এমনি করে ঘুরাচ্ছি,
এখন যদি এমনি ঘুরাই, এই যে হাতটা এইভাবে যে ঘুরাচ্ছে সামনে, সেটা হচ্ছে উলম্ব তলে ঘূর্ণন। দেখো ছবি আঁকলে এটা দেখলে বুঝতে পারবা, সেটা হচ্ছে এই যে এই তলে ঘুরাচ্ছি, নিশ্চয়ই দেখতে পাচ্ছ এইরকম একটা তলে আসলে বস্তুকে ঘুরাচ্ছি, উলম্ব তলে এইভাবে করে আমরা যদি একটা বস্তুকে ঘুরাই, সেইটা হচ্ছে গিয়া উলম্ব তলে ঘূর্ণন। ওকে, এবং এইখান থেকে রিসেন্টলি ডিউতে একটা কোশ্চেন আসছিল, পাশাপাশি এখান থেকে কোশ্চেন আসে, শুধু ডিউতে আসছে, দ্যাট ডাজন্ট মিন এনিথিং এলস। অল আই এম ট্রাইং টু সে যে এখান থেকে কোশ্চেন আসলে আসতে পারে। উলম্ব তলে ঘুরতেছে, উলম্ব তলে ঘুরলে পিচটা কিরকম হয় ওটা একটু আমরা দেখবো। এটা একটু অন্যরকম আছে, তাই না? আচ্ছা ফাইন, লেটস সে এরকম একটা উলম্ব তলে বস্তু ঘুরতেছে। ফার্স্ট থিং ফার্স্ট, সবাই একটু মনোযোগ দিলে এই জিনিসটা বুঝবা। দেখো যে আমি যখন উলম্ব তলে এভাবে করে ঘুরাচ্ছি, এই যে এভাবে ঘুরাচ্ছি, তাই না? খেয়াল করছো এইভাবে ঘুরাইলে নিচ থেকে জোরে যায়, উপরে স্লো, তাই না? এরকম হতে থাকে। এটা অনেক সময় আমরা দোলনাতে দোলার সময় দেখছি, ওই যে উলম্ব তলেই তো ঘোরে, নিচে অনেক জোরে যায়, আস্তে আস্তে স্লো হয়ে যায়, এরকম নিচে অনেক জোরে উপরে স্লো, নিচে অনেক জোরে উপরে স্লো, এরকম হতে থাকে। বাট আনুভূমিক তলে যখন ঘুরে তখন কিন্তু সব জায়গায় বেগ একই রকম, তখন সব জায়গায় বেগ একই রকম। বাট যখন উলম্ব তলে ঘুরে তখন বিভিন্ন জায়গাতে বেগ বিভিন্ন রকম। তার মানে আমি যদি একটু এখানে রেখা অঙ্কন করে নিই, লেটস সে এটা উলম্ব রেখা, এইটা উলম্ব রেখা। এখন খেয়াল করো যখন ঘুরতেছে, লেটস এখানে আছে, এখানে একটা বেগ, যখন এখান থেকে ঘুরে এখানে আসবে দেখবা বেগটা কিছুটা বেড়ে গেছে, বেগটা বাড়ছে, নিচে নামলে বেগটা বাড়তে থাকে, এভাবে করে যখন এখানে আসে তখন বেগটা আরো বেড়ে গেছে, যত নিচে নামে তত বেগটা বাড়তে থাকে। তাহলে সব থেকে বেশি বেগ কোথায় পাবো? যখন এই বিন্দুতে আসে, যখন এই বিন্দু নিচ থেকে যখন যায়, মানে এটা এই বরাবর ঘুরতেছে, নিচ থেকে যখন যায় তখন আমরা ম্যাক্সিমাম বেগ পাই, সর্বোচ্চ বেগ পাই এখান থেকে যখন যায়, এই যে জোরে যাচ্ছে। আর সর্বনিম্ন কখন যায়? এখান থেকে যখন আস্তে আস্তে আবার উঠতে থাকে তখন কিন্তু বেগটা আবার কমতে থাকে, যত উপরে ওঠে বেগটা আবার কমে। এবং সর্বনিম্ন বেগটা পাই আমরা যখন সর্বোচ্চ বিন্দুতে আসি, যখন এই জায়গাতে আসি তখন বেগটা হয়ে যায় মিনিমাম। এই যে হচ্ছে গিয়া চক্রটাই, যে জোরে স্লো, জোরে স্লো, জোরে স্লো। তার মানে প্রত্যেকটা বিন্দুতে বেগগুলো ভিন্ন ভিন্ন, প্রত্যেকটা বিন্দুতে বেগগুলো ভিন্ন ভিন্ন। বাট যখন আমরা আনুভূমিক তলে ছিলাম তখন প্রত্যেকটা বিন্দুতে বেগ সেম, এখানে বেগ যদি ভি হয় এখানে বেগও ভি, এখানে বেগও ভি, প্রত্যেকটা বিন্দুতে সমান বেগে ঘুরতো। বাট যখন হচ্ছে গিয়ে এই উলম্ব তলে আছে তখন প্রত্যেকটা বিন্দুতে বেগ ভিন্ন ভিন্ন, এবং এর মধ্যে আমরা এটাও দেখে ফেলছি, নিচের বিন্দুতে সর্বোচ্চ বেগ এবং উপরের বিন্দুতে হচ্ছে গিয়ে সর্বনিম্ন বেগ। ওকে, আই থিঙ্ক এভরিওয়ান ইজ ক্লিয়ার অ্যাবাউট ইট। ওকে ফাইন, এইবার আসো, এই ক্ষেত্রে তো বিভিন্ন বিন্দুতে বেগ বিভিন্ন রকম, তাই না? তো আমরা চাই সুতার টান নির্ণয় করতে। লেটস সে একটা সুতায় বেঁধে বস্তুটাকে আমরা ঘুরাচ্ছি, এখন আমরা চাই সুতার টানটা বের করতে। তো দেখো এটা কিরকম হবে, মনোযোগ। লেটস সে আমি একটা নির্দিষ্ট জায়গায়, এরকম একটা জায়গায় ধরে নিচ্ছি বস্তুটা এরকম একটা জায়গায় আছে, হ্যাঁ বস্তুটা এরকম একটা জায়গায় আছে, এবং এইখানে ওর বেগটা হচ্ছে ভি, এই বিন্দুতে, প্রত্যেকটা বিন্দুতে বেগ ভিন্ন, সব জায়গায় তো ভিন্ন ভিন্ন হবে, তাহলে এই পার্টিকুলার বিন্দুতে বেগটা ভি। ওকে আচ্ছা ফাইন, এইবার আমরা টান বের করতে চাই। টান কোন দিকে কাজ করবে আমরা জানি, টান কাজ করবে একদম কেন্দ্রের দিকে, টান কাজ করবে কেন্দ্রের দিকে, তাহলে এটা হচ্ছে কেন্দ্র, এই কেন্দ্রের দিকে টান বল কাজ করবে। ফাইন, তাহলে হচ্ছে কেন্দ্র। এখন আমরা একটা কোণ ধরে নিতে পারি, দেখো এটা একটা কোণ করছে এখানে থিটা, এখানে একটা কোণ করছে থিটা, আমরা বের করতে চাই সুতার টান টি, এই দিক বরাবর সুতার টান টি আছে, ওকে কেন্দ্র বরাবর। দেখো মনোযোগ, এইটাতে সবাই বুঝি যে নিচের দিকে কাজ করবে হচ্ছে এমজি, নিচের দিকে কাজ করছে এমজি। ওকে, এই এমজি কে দুইটা অংশে ভাগ করা যায়। খেয়াল করে দেখো এই রেখাটাকে বর্ধিত করলে এই কোণ, হ্যাঁ এই কোণ আর এই কোণ সমান,
কেন সমান? দুইটা সমান্তরাল রেখা, এটা সাধারণ ছেদক অনুরূপ কোণ, তাই এটা এবং এটা সমান কোণ। তাহলে এমজি কে দুই অংশে ভাগ করা যায়, একটা এই দিক বরাবর অংশ আর একটা হচ্ছে স্পর্শক বরাবর অংশ। খেয়াল করে দেখো, এই এমজি কে এই দিকে একটা অংশ, এই দিকে একটা অংশে ভাগ করা যায়। এখন এই দিকের যে অংশ সেটা হবে এমজি কস থিটা, যার সঙ্গে কোণ তার সঙ্গে কস হয়, আর এই দিকের যে অংশ লম্ব দিকে সেটা হবে এমজি সাইন থিটা, এটা হবে এমজি সাইন থিটা। দুইটা অংশে আমরা ভাগ করে নিলাম। এবার খেয়াল করে দেখো, এই যে এমজি সাইন থিটা, এটা কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট, সবাই মনোযোগ দাও। এমজি সাইন থিটা কাজ করতেছে কোন দিকে? এমজি সাইন থিটা এটা কাজ করতেছে স্পর্শক বরাবর। তাহলে এই কেন্দ্রের সঙ্গে স্পর্শক কত ডিগ্রি কোণে থাকে? 90 ডিগ্রি কোণে। দেখো এমজি সাইন থিটা কাজ করতেছে স্পর্শক বরাবর, তাহলে এটা কি কেন্দ্রের সঙ্গে 90 ডিগ্রি কোণে আছে। 90 ডিগ্রি কোণে থাকলে তো কেন্দ্রের সঙ্গে ওর কোনো সম্পর্ক নাই। আমরা জানি যে কেন্দ্র বরাবর ওর কোনো অংশ নাই, ও পুরাপুরি স্পর্শক বরাবর কাজ করে। স্পর্শক বরাবর যা কাজ করে তা কেন্দ্র বরাবর তার কোনো অংশ নেই। ফাইন, তার মানে এই টানের উপরে এমজি সাইন থিটার কোনো ইফেক্ট নাই, কজ এমজি সাইন থিটা স্পর্শকে, আর টান কাজ করতেছে কেন্দ্রে। তার মানে কেন্দ্রের দিকে এমজি সাইন থিটার কোনো ধরনের কন্ট্রিবিউশন নাই। তাহলে এবার খেয়াল করে দেখো, এই বস্তুটার উপরে লব্ধি বল কত? এই বস্তুটার উপরে কেন্দ্র বরাবর লব্ধি বল আমরা এভাবে লিখতে পারবো, কেন্দ্র বরাবর লব্ধি বল, কেন্দ্র বরাবর লব্ধি বল। তাহলে কেন্দ্র বরাবর লব্ধি বল কত হবে? আমরা দেখতে পাচ্ছি লব্ধি বল ডেল এফ। লব্ধি বল, কেন্দ্র বরাবর লব্ধি বল ইকুয়ালস টু কেন্দ্রের দিকে টি কাজ করতেছে আর কেন্দ্রের বাইরের দিকে কাজ করতেছে এমজি কস থিটা। তাহলে আমরা লিখতে পারবো টি মাইনাস এমজি কস থিটা, টি মাইনাস এমজি কস থিটা, তাই না? কেন্দ্র বরাবর টি আর উল্টা দিকে এমজি কস থিটা, এইটা হচ্ছে কেন্দ্র বরাবর লব্ধি বল। এখন এখান থেকে তো বুঝতেছো, যেহেতু বস্তুটা বৃত্তাকার পথে ঘুরতেছে, তার মানে এই লব্ধি বলটাই, কেন্দ্র বরাবর লব্ধি বলটাই কেন্দ্রমুখী বলের যোগান দিবে। তাহলে কেন্দ্রমুখী বল কত? আমরা জানি লব্ধি বল, যতটুকু বল কাজ করে কেন্দ্র বরাবর, এরা একে কেন্দ্রমুখী বলের যোগান দিবে। এই কনসেপ্টটা আমরা এখানেই দেখছি যে যতগুলা বল থাকে ওই বলগুলা মিলে এই কেন্দ্রমুখী বলটা এমভি স্কয়ার বাই আর এইটার যোগান দেয়। তাহলে এখান থেকে আমরা এটা লিখতে পারবো, দেখো এই লব্ধি বলটাই আমাদেরকে এই বলের যোগান দিবে, এম ভি স্কয়ার বাই আর, এতটুকু বলের যোগান দিবে। সেটা ইকুয়ালস টু টি মাইনাস এমজি কস থিটা। দেখো আমরা বের করতে যাচ্ছি টি, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে টি বের হয়ে যাবে। তাহলে টি ইকুয়ালস টু আসবে এম ভি স্কয়ার বাই আর প্লাস এমজি কস থিটা, এম ভি স্কয়ার বাই আর প্লাস এমজি কস থিটা। দেখতেছো এইটা এই পাশে চলে আসছে, তাহলে সুতার টানটা আমরা বের করে ফেলতে পারছি। দেখতেছো এইটা হচ্ছে সুতার টান, এই বিন্দুতে সুতার টান কত সেটা, আর বাকি সব আমরা জানি। ওই বিন্দুতে বেগ কত, ঘূর্ণন ব্যাসার্ধ কত, এবং এইখানে কত কোণে আছে, এবং ওইখানটাতে কত কোণে আছে। ওকে, এবং এই কোণটার পরিচয়টা আমরা এভাবে মনে রাখবো, এই কোণটার পরিচয়টা হচ্ছে গিয়ে উলম্ব রেখার সাথে, উলম্ব রেখার সাথে কোণ, উলম্ব রেখার সাথে কোণ। ওকে ফাইন, সবাই নিশ্চয়ই ফর্মুলাটা বুঝতে পারছো, উলম্ব রেখার সাথে কত কোণ করছে। তাহলে দেখো যে কোনো বিন্দুতে কত কৌণিক অবস্থানে আছে এটা জানলে, এটা বসাইলে, আর ওই বিন্দুতে বেগটা কত এটা জানলে আমরা বের করতে পারবো সুতার টান কত। ওকে ফাইন, এখানে আমরা জোস অঙ্ক করবো, এখনই আমরা এখানে জোস সব অঙ্ক করবো, ঠিক আছে? ফাইন, এখন জাস্ট এটাকে সূত্র আকারে আমরা সবাই মনে রাখতে পারি। আচ্ছা আচ্ছা, টি এম কস থিটা থেকে কিভাবে বড়? দেখো টি যদি এমজি কস থিটা থেকে বড় না হয়, এই টি কাজ করতেছে কেন্দ্রের দিকে আর এমজি কস থিটা কাজ করতেছে কেন্দ্রের বিপরীত দিকে। টি যদি বড় না হয় তাইলে কি এদের কোনো বিয়োগফল থাকবে? থাকবে না। মানে টি বড় হলেই লব্ধিটা কেন্দ্রের দিকে থাকবে। টি যখনই বড় তখনই লব্ধি কেন্দ্রের দিকে থাকবে। আর
আমরা তো জানি এটা বৃত্তপথে তখনই ঘুরবে যখন তার কেন্দ্রের দিকে কেন্দ্রমুখী বলের যোগানটা থাকবে। এখন টি যদি ছোট হয় তাহলে তো কেন্দ্রের দিকে লব্ধি থাকবে না, কেন্দ্রের দিকে লব্ধি না থাকলে তো কেন্দ্রের দিকে কেন্দ্রমুখী বল থাকবে না, আর কেন্দ্রমুখী বল না থাকলে তো এটা বৃত্তপথে ঘুরবেও না। তার মানে এটা যেহেতু বলে দিছে বৃত্তপথে ঘুরতেছে, তার মানে কেন্দ্রের দিকে কেন্দ্রমুখী বল আছে, তার মানে টি অবশ্যই এমজি কস থিটার থেকে বড়। নিশ্চয়ই বুঝতে পারছো? ক্লিয়ার? ক্লিয়ার, ভেরি গুড। আচ্ছা, তামিম ইকবাল খান বলছো cos 90 হলে ফাইন। cos 90 যদি হয় সেই ক্ষেত্রে তোমরা বুঝতে পারতেছো যখন cos 90 হবে তখন বস্তুটা এই বিন্দুতে চলে আসবে, এবং তখন কি হবে সেটা আমরা এখনই আলোচনায় যাব, আস্তে আস্তে আলোচনায় যাব। সাধারণ কেসে কি হবে সেটা আমরা দেখলাম। এবার আসো কয়েকটা অঙ্ক করি, জিনিসটা ইজিলি বুঝে যাবা। সবাই তো সূত্র দেখছি, এবার আমরা ইজিলি কয়েকটা অঙ্ক করলে জিনিসটা বুঝে যাব। দেখো আমি কতগুলা কেস দেখাই দিচ্ছি, কতগুলা কেস আমি দেখাচ্ছি, সবাই মনোযোগী হও, ইজিলি বুঝবা। প্রথমে সূত্র দেখলে অনেকটা বুঝে যাই, বাট যখন অঙ্ক দেখি তখন জিনিসটা অনুধাবন করতে শিখি, তাই না? তো আমি দুইটা অঙ্কের মাধ্যমে এই জিনিসটা তোমাদেরকে বুঝাই দিচ্ছি। দেখো ফাইন, বলে দিছে উলম্ব তলে ঘুরতেছে, দুইটা কেসই বলা উলম্ব তলে ঘুরতেছে। এখানে দুটা কেসেই বলা আছে উলম্ব তলে বস্তুটা ঘুরতেছে। ওকে, প্রথম কেসে বস্তু এখানে আছে এবং বস্তুর ভর বলে দিছে 5 কেজি, এবং এইটা এইখানে যে আছে, এটা যে এখানটাতে আছে এবং এটার কত কোণে আছে সেটাও বলে দিছে। হ্যাঁ, এই কোণটা বলে দিছে 30 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি, এবং এই সুতার দৈর্ঘ্য বা ঘূর্ণন ব্যাসার্ধ হচ্ছে 4 মিটার, ঘূর্ণন ব্যাসার্ধ 4 মিটার, এবং এই কোণটা হচ্ছে গিয়ে 30 ডিগ্রি, এবং এটা বলা আছে দুইটাই উলম্ব তলে, এইটাও উলম্ব তলে ঘুরতেছে এবং এটাও বলা আছে এটাও উলম্ব তলে ঘুরতেছে, দুইটাই উলম্ব তলে আছে। ওকে, আচ্ছা গেল, ফাইন। এরপর এইখানে যে কেসটা, এখানেও তাই, এইখানে লেটস সে বস্তুটা এই জায়গাতে আছে, এখানে বস্তুটা এই জায়গাতে আছে, এইখানটাতে আছে, এবং এখানেও বস্তুর ভর 5 কেজি এবং এইটার দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার, সুতার দৈর্ঘ্য 4 মিটার। ওকে ফাইন, এবং এইখানে কোনটা আছে হচ্ছে গিয়া 30 ডিগ্রি, এইখানে কোনটা হচ্ছে 30 ডিগ্রি। দুই ক্ষেত্রেই আমাদেরকে বলছে সুতার টান বের করো, এখানেও বের করতে হবে সুতার টান কত, সুতার টান, এবং এখানেও আমাদেরকে বের করতে হবে সুতার টান। তো চলো আমরা দুই ক্ষেত্রে সুতার টানটা বের করে ফেলি। ওকে আচ্ছা ফাইন, তাহলে প্রথম ক্ষেত্রে দেখো দেখো আমরা কিন্তু সূত্র আগে একটু আগে শিখছি, টি ইকুয়ালস টু আমরা দেখছি এম ভি স্কয়ার বাই আর প্লাস এম জি কস থিটা, এটা সূত্র। ওকে, ডেটা বসাইলে অঙ্ক হয়ে যাবে। দেখো এম এর ভ্যালু অঙ্কে বলা আছে হচ্ছে গিয়ে 5, আর এর ভ্যালু বলা আছে 4। ওকে, আর এর ভ্যালু 4, এই যে 4। ভি, আচ্ছা বাই দাও, এখানে ভি থাকতে হবে, প্রত্যেকটা অঙ্কে এখানে ভি থাকতে হবে। এখানে ভি দেওয়া আছে 3 মিটার পার সেকেন্ড, প্রত্যেকটা অঙ্কে এই বিন্দুতে ভি থাকতে হবে, তাই না? এখানেও ভি দেওয়া আছে, স্পর্শকীয় যে বেগ ভি, এটা হচ্ছে 3 মিটার পার সেকেন্ড। ওকে আচ্ছা, তাহলে দেখো ভি এর ভ্যালু 3, তাহলে এখানে হচ্ছে 3 এর স্কয়ার প্লাস 5, জি এর ভ্যালু 9.8, কস এখানে কোণ কত, কোণ আমরা দেখেই বুঝতেছি। মনে রাখবা কোনটা সবসময় নিচের দিকের সঙ্গে কাউন্ট করবা। দেখো উলম্ব রেখার নিচের দিকে, এটা উলম্ব রেখার নিচের দিকে, এটা এই নিচের দিকের সঙ্গে যে কোণ করছে 30, এই কোণটাই আমরা নিব। উলম্ব রেখার নিচের দিকের সঙ্গে কোণ করছে 30, দ্যাটস ওয়াই এখানে বসে যাবে cos 30 ডিগ্রি, এখানে বসবে cos 30 ডিগ্রি। সো আমরা যদি ক্যালকুলেশন করি 5/4 ইন্টু 3 এর স্কয়ার প্লাস 5 ইন্টু 9.8 ইন্টু cos 30, এই ক্যালকুলেশন করলে
এটার আনসার আসবে, টি এর ভ্যালু আসবে হচ্ছে 53.68 নিউটন, 53.68 নিউটন। হোপফুলি সবাই এটা আমরা বুঝে ফেলছি। ওকে, গেল। এবার আসো পরেরটা। এবার আমরা দেখবো হচ্ছে গিয়ে পরেরটার ক্ষেত্রে খেয়াল করো, একই সূত্র, সেম সূত্র। আমরা জানি উলম্ব তলে ঘুরলে T ইকুয়ালস টু এম ভি স্কয়ার বাই আর প্লাস এম জি কস থিটা। ওকে, তো আমরা এবার ডেটা বসাবো। এম এর ভ্যালু হচ্ছে 5, আর এর ভ্যালু 4, ভি এর ভ্যালু দেওয়া আছে 3 এর স্কয়ার প্লাস এম এর ভ্যালু 5, জি এর ভ্যালু 9.8। এবার কস কত হবে? আমি বলছি নিচের দিকের সঙ্গে কিন্তু কোণটা নির্ণয় করতে হবে। এই সূত্রে অ্যাপ্লাই করলে নিচের দিকের সঙ্গে আমাদের কোণটা নির্ণয় করতে হবে। তাহলে দেখো নিচের দিক তো এই দিক, দেখতেই পারতেছো যে নিচের দিকটা তো এই দিকে, তাহলে এই দিকের সঙ্গে কোণ এইটা লাগবে। কিন্তু দেখো নিচের দিকের সঙ্গে কোণ লাগবে, তাহলে উপরে কোণ যদি হয় 30, খেয়াল করো এখানে যদি কোণ হয় 30, এটা যদি 30 হয়, এই উপরটা যদি 30 হয়, তাহলে নিচের এটা কত হবে? 150 ডিগ্রি। কেন 150? 180 মাইনাস 30, কজ পুরো কোণটা 180, এটা 30 হলে এটা হচ্ছে 150। তাহলে এখানে বসবে cos 150। তাহলে আগের মতোই এটাকে ক্যালকুলেশন করলে 5/4 ইন্টু 3 এর স্কোয়ার প্লাস 5 ইন্টু 9.8 ইন্টু cos 150 ডিগ্রি। এবং এইখানে ভ্যালুটা আসবে হচ্ছে, এখানে ভ্যালুটা আসছে, ফাইন এটা মাইনাস চলে আসে, বুঝছি। এই ভ্যালুটাকে একটু ইনক্রিজ করো, এই ভ্যালুটাকে 10 করো। এই অঙ্কে এই ভ্যালুটাকে 10 না করলে ওই জায়গা বৃত্তপথে ঘুরবেই না, এটা কেন্দ্রমুখী বলের যোগান পাবে না। আনসার তখন মাইনাস চলে আসবে। মাইনাস আসা মানে সে বৃত্তাকার পথে ঘুরতেছে না। এখানে বেগের ভ্যালুটা একটু ভুল দেওয়া ছিল, এটা হবে 10, বেগের ভ্যালুটা 10 হবে, মানে আর একটু জোরে না ঘুরাইলে এই উলম্ব তলে বস্তুটা বেসিক্যালি ঘুরবেই না। ওকে, আচ্ছা, ওখানে দেওয়া ছিল 10। এখান থেকে ক্যালকুলেশন করলে এইখানে টানের ভ্যালু আসবে হচ্ছে 82.56 নিউটন। 82, মাইনাস আনসার আসা মানে সে বৃত্তপথে ঘুরতেছে না। টানের ভ্যালু মাইনাস আসছে মানে সে বৃত্তপথে ঘুরতেছে না। টানের ভ্যালু অবশ্যই হচ্ছে গিয়ে প্লাস আসতে হবে। তার মানে হচ্ছে টানটা প্লাস আসা মানেই কেন্দ্রের দিকে টান বলটা কাজ করতেছে, প্লাস আসা মানেই টান বলটা কেন্দ্রের দিকে কাজ করতেছে। মাইনাস আসা মানে কেন্দ্রের বাইরে দিয়ে কাজ করে, কেন্দ্রের বাইরে দিয়ে কাজ করলে তো কেন্দ্র বরাবর কেন্দ্রমুখী বল নাই, তাই না? তো ওইখানে ভুল ছিল, ডাটাটা আর কি ঠিক করে দিলাম। এটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগে ঘুরলে তখন বৃত্তাকার পথে ঘোরা সম্ভব। হোপফুলি সবাই এই দুইটা কেস বুঝতে পারছো। ডেফিনেটলি সবাই এই দুইটা কেস আমরা বুঝে ফেলার কথা। আমি বিভিন্ন জায়গাতে বস্তু রেখা উলম্ব তলে সুতার কেন্দ্রমুখী বল কত হবে এটা বের করছি। ওকে, তা আমি ইকবাল বলছো যে অ্যাডভান্স ম্যাথ করুন। হ্যাঁ, এখনই করবো আমরা। ক্লিয়ার, ডান, ভেরি গুড। এই যে লুমা আনসার করছো, তারপর হচ্ছে মালিহা আনসার করছো, আখি আনসার করছো, মুসলিম আনসার করছো, পিঙ্কল সরকার আনসার করছো, মিনহাজ আনসার করছো, ভেরি গুড। এই যে আপনার আনসার করছো, এই সবাই পারি আমরা। এবার আসো, এইটার যে দুইটা সিগনিফিকেন্ট স্টেট আছে সেই দুইটা স্টেটে আসলে আমাদের বলের মান কত হয় এটা একটু আমরা বের করে নিই। সিগনিফিকেন্ট স্টেট বলতে সর্বোচ্চ বিন্দু এবং সর্বনিম্ন বিন্দুতে, লেটস সে উলম্ব তলে ঘুরতেছে, উলম্ব তলে ঘুরতেছে। তো দেখো সর্বোচ্চ বিন্দুতে এখানে হচ্ছে সর্বোচ্চ বেগ নির্ণয়, সর্বোচ্চ বেগ। দেখো সর্বোচ্চ বেগটা আমরা কোথায় পাই? ফার্স্ট থিং ফার্স্ট, সর্বোচ্চ বেগটা আমরা কোথায় পাই? উলম্ব তলে যখন ঘোরে, কিছুক্ষণ আগেই দেখছি এই জায়গার যে বেগটা এটা হচ্ছে সর্বোচ্চ বেগ। আমরা দেখছি এই জায়গার বেগটা সর্বোচ্চ বেগ। ওকে, সবচেয়ে জোরে ঘুরে এখানে। ফাইন, তাহলে এই কেসে আসলে কি হবে? এই কেসে সূত্র খুবই সিম্পল। দেখো সর্বোচ্চ বেগ, বা এটা সর্বোচ্চ বেগ না বলি, সর্বোচ্চ টান নির্ণয়, সর্বোচ্চ টান নির্ণয়, সর্বোচ্চ টান মানে সবথেকে বেশি টান কই পাবে। দেখো টানের সূত্র আমরা সবাই দেখছি, P equals to m v square by r plus mg cos theta, mg cos theta।
এখন খেয়াল করে দেখো, এইখানেই টানটা সর্বোচ্চ হবে, এই বিন্দুতেই টানটা সর্বোচ্চ হবে। কেন টানটা সর্বোচ্চ হবে? কারণ বেগ যদি সর্বোচ্চ হয় তাহলে ডেফিনেটলি টানটাও সর্বোচ্চ হবে। এই বিন্দুতে টানটা ম্যাক্সিমাম টান, কারণ দেখো বেগ যত বেশি টান তত বেশি, তাহলে এখানে টানটা সর্বোচ্চ হবে, বেগ যেহেতু এখানে সর্বোচ্চ। এবার দেখো এই জায়গাতে স্পর্শকীয় বেগটা কোন দিকে কাজ করতেছে? স্পর্শকীয় বেগটা এই দিকে কাজ করতেছে। তাইলে নিচের দিকটার সঙ্গে এই দিকের সঙ্গে কোণ কত? 90 ডিগ্রি না? কোণ কত? 90 ডিগ্রি। কোণ যদি 90 হয় তাহলে এখানে বসবে কত? cos 90। cos 90 ইকুয়ালস টু কত বলো তো? cos 90 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে কিন্তু সূত্রটা এরকম চলে আসবে। দেখো এটা যদি 0 হয় তাহলে লিখতে পারবো T max equals to m v max স্কয়ার বাই r। দেখো cos 90 0 হলে এই টার্মটা পড়ে গেছে। cos 90 যদি 0 হয় তাহলে সেই ক্ষেত্রে আচ্ছা সেটা একটা ভুল হয়েছে, আমি একটু ভুল বলছি। দেখো এখানে একটু ভুল বলছি, সেটা হচ্ছে আমরা যে কোণটা নির্ণয় করতেছিলাম, একটু খেয়াল করো যে আমরা যে কোণটা নির্ণয় করতেছিলাম, কোণটা নির্ণয় করতেছিলাম বস্তুর অবস্থান উলম্বের সাথে। কোণটা হচ্ছে বস্তুর অবস্থান উলম্বের সঙ্গে। আমি একটু ভুল বলছি, খেয়াল করে দেখো। বস্তুর অবস্থান যদি উলম্বের সাথে হয় তাহলে খেয়াল করে দেখো যে বস্তু এখানে অবস্থান করতেছে এই দিক বরাবর, এই যে নিচের দিক বরাবর। দেখো বস্তু এই যে নিচের দিক বরাবর, তাই না? আর কোণটাও নিব আমরা নিচের দিকে বরাবর, তার মানে এখানে থিটা কিন্তু 0 ডিগ্রি। দেখেই বুঝতে পারতেছি। দেখো যখন এরকম অবস্থান আছে, সবার বোঝার কথা, যখন বস্তু এই জায়গায় আছে আর উলম্ব রেখা নিচে, তখন থিটা এটা। এখন উলম্ব রেখাতে এইটা, বস্তু যখন ঘুরে এই রেখার চলে আসে, তার মানে কি একই রেখায় মিলে গেছে না? 0 ডিগ্রি কোণে আছে, তার মানে হচ্ছে cos 0 ডিগ্রি। cos 0 ডিগ্রি নিশ্চয়ই সবাই বুঝতে পারছো। বস্তু এই রেখার উপরে চলে আসছে, মানে একই রেখা বরাবর আছে, তার মানে cos 0। cos 0 মানে হচ্ছে 1। তার মানে আমরা এখানে লিখতে পারবো T maximum equals to আসবে m v স্কয়ার বাই r প্লাস mg। আর এখানে যে ভিটা, সেই ভিটাই কিন্তু ম্যাক্সিমাম বেগ। এখানে যে ভিটা, সেই ভিটাই হচ্ছে কি আমাদের ম্যাক্সিমাম বেগ। হোপফুলি সবাই এটা আমরা বুঝে ফেলছি। তাহলে সর্বনিম্ন বিন্দুতে টান কত হবে? T v max স্কয়ার বাই r প্লাস mg। এবার দেখো পরের কেস এইখানটাতে খেয়াল করো। এইখানটাতে খেয়াল করলে এটা হচ্ছে সর্বনিম্ন টান। এই দুইটা অন্যভাবেও বোঝা যায়, সেটা আমরা দেখব, বাট আগে আমরা নরমালি আমাদের সূত্র থেকে দেখি। সর্বনিম্ন টান কই পাবো? সর্বনিম্ন টান পাবো হচ্ছে এই বিন্দুতে। খেয়াল করে দেখো এই বিন্দুতে যখন আসতেছে, আমাদের জানা সূত্র হচ্ছে এটা T equals to mv স্কয়ার বাই r প্লাস mg cos থিটা। এবার খেয়াল করে দেখো যে এই বিন্দুর বেগটাই কিন্তু মিনিমাম বেগ। এখন যখন এই বিন্দুতে আসে, উলম্ব রেখার নিচের দিকটা এইদিকে, তাই না? উলম্ব রেখার নিচের দিকটা হচ্ছে গিয়া এইদিকে। তাহলে এই ক্ষেত্রে যখন আসবে তখন এই যে কোণটা যে আছে, আমরা কিন্তু নিচের দিকের সঙ্গে কোণ নিচ্ছি, বস্তু তখন উপরে আছে, তাহলে উল্টা দিকে আছে না? দেখো যখন নিচে থাকে তখন কোণ যদি 0 হয়, যখন নিচে থাকে তখন যদি কোণ 0 হয়, তাহলে চিন্তা করে দেখো যখন উপরে থাকবে তখন কোণের ভ্যালু কত হবে? 180। তখন কোণের ভ্যালু হবে 180। নিচে থাকলে 0, তাহলে উপরে থাকলে কত হবে? 180। নিশ্চয়ই সবাই বুঝতে পারতেছ। দেখো এই দিক, এই যে এটা নিচের দিক আর এটা হচ্ছে উপরের দিকে আছে, তার মানে 180 ডিগ্রি কোণে আছে। তাহলে cos এর ভ্যালু যদি 180 বসাই আমরা, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে লিখতে পারবো, সেটা হবে T minimum equals to m v minimum স্কয়ার, কত ওইখানের বেগটাই মিনিমাম বেগ, ডিভাইডেড বাই r। cos 180 মানে মাইনাস, দ্যাট মিন্স মাইনাস mg। তার মানে আমরা দুই অবস্থানে টানের মান কিরকম হবে সেটা কিন্তু বের করে ফেলছি। এই সূত্র দিয়ে আমরা সেটা বের করে ফেলছি। হোপফুলি সবাই এটা আমরা বুঝতে পারছি। এখন এইভাবে করে বোঝা যায়, আরেকভাবেও বোঝা যায়। দেখো সেটা আমি একটু দেখাই দিই। আরেকভাবে বুঝলে সেটা তোমাদের জন্য আরো একটু ইজি হবে।
দেখো মনোযোগ দাও, আরো ইজিলি আমরা বুঝবো। খেয়াল করো, যখন এইখানে আছে তখন সুতার টান কোন দিকে কাজ করবে? সুতার টান কাজ করবে কেন্দ্রের দিকে। আর ওজন কোন দিকে কাজ করবে? নিচের দিকে। আরো সহজে বুঝাই দিচ্ছে ওই দুটা সূত্র, আরো ক্লিয়ার হয়ে যাবে। যার আগেরটাতে একটু ক্লিয়ার হবে না, এটাতে আরো ক্লিয়ার হবা। দেখো সুতার টান কাজ করতেছে ঝুলন বিন্দুতে, এমজি নিচেতে। তাহলে বলো কেন্দ্র বরাবর লব্ধি বল, কেন্দ্র বরাবর লব্ধি বল, কেন্দ্র বরাবর লব্ধি বল কত? টি মাইনাস এমজি। দেখো উপরে কাজ করতেছে টি, নিচে এমজি। ওকে, টান সবসময় ঝুলন বিন্দুতে কাজ করে, আর টান বড়ই হবে। টান বড় না হইলে তো কেন্দ্র বরাবর লব্ধি বল থাকতো না। ফাইন। এবং কেন্দ্র বরাবর লব্ধি বল দিয়েই তো কেন্দ্রমুখী বলের যোগান হয়, এটা আমরা জানি। কেন্দ্র বরাবর লব্ধি বলই তো কেন্দ্রমুখী বলের যোগান দেয়। আর কেন্দ্রমুখী বল হচ্ছে এম বি স্কয়ার বাই আর ইকুয়ালস টু টি মাইনাস এমজি। এবার দেখো এই লাইন থেকে টি ইকুয়ালস টু কত লেখা যাবে? টি ইকুয়ালস টু লেখা যাবে এম ভি স্কয়ার বাই আর প্লাস এমজি। হোপফুলি সবাই এটা বুঝে ফেলছো। এই যে এটাই পাশে চলে আসছে, এবং এটাই কিন্তু আমাদের ম্যাক্সিমাম টান। এবং এই সূত্রটাই আমরা দেখছি যখন নিচের বিন্দুতে আছে এম ভি স্কয়ার বাই আর প্লাস এমজি, বেগটাও ম্যাক্সিমাম, টানটাও ম্যাক্সিমাম। এই যে দেখো বেগটাও ম্যাক্সিমাম এবং টানটাও ম্যাক্সিমাম। ঠিক তেমন করে এইভাবে বুঝতে আরো সোজা এই কেসটা। যখন এই বিন্দুতে আছে, লেটস সে যখন এই বিন্দুতে আছে, এই বিন্দুতে বস্তু আছে, তখন দেখতে পাচ্ছ সুতার টান টি কাজ করবে কেন্দ্রের দিকে, আর এমজিও কাজ করবে কোথায়? নিচের দিকে না? দেখো এমজিও নিচে, টানও কেন্দ্রের দিকে। তাইলে বলো কেন্দ্র বরাবর লব্ধি বল, কেন্দ্র বরাবর লব্ধি বল, কেন্দ্র বরাবর লব্ধি বল। ওকে ফাইন। তাহলে কেন্দ্র বরাবর লব্ধি বল কত? দেখতেছো কেন্দ্রের দিকে এমজিও কাজ করে, টিও কাজ করে। দ্যাট মিনস সেটাই কষ্ট হবে টি প্লাস এমজি। দেখেই বুঝতেছো দুইটাই কেন্দ্র বরাবর কাজ করে। এবং আমরা এটা জানি কেন্দ্র বরাবর যে লব্ধি বল, এই লব্ধি বল দিয়েই কেন্দ্রমুখী বলের যোগান হবে। এবং কেন্দ্রমুখী বল হচ্ছে এম বি স্কয়ার বাই আর, কেন্দ্রমুখী বল হচ্ছে এম বি স্কয়ার বাই আর। ফাইন, ইকুয়ালস টু টি প্লাস এমজি। তাহলে এখান থেকে দেখো টি ইকুয়ালস টু আসবে এম ভি স্কয়ার বাই আর মাইনাস এমজি, এম ভি স্কয়ার বাই আর মাইনাস এমজি। তাহলে এইটাই কিন্তু মিনিমাম টান, কজ এখানে বেগটা মিনিমাম, পাশাপাশি এখানে এমজি বিয়োগ হয় আর এখানে এমজি যোগ হয়। দেখো এই সূত্রটা আমরা আগে এখানেও পাইছি। ক্লিয়ার? হোপফুলি সবাই এটা আমরা বুঝতে পারছি। আমি দুইভাবে এটার ব্যাখ্যা দিলাম এবং সবার এটা বুঝে ফেলা উচিত। ক্লিয়ার? হিয়া বলছো ক্লিয়ার, ভেরি গুড। হ্যাঁ ঠিক বলছো বাকিবিল্লাহ, সেকেন্ডটাই ইজি বলছো। হ্যাঁ সেকেন্ডটাই ইজি, দ্যাটস ওয়াই আমি সেকেন্ড অ্যাপ্রোচটাও দেখাই দিছি। প্রথম অ্যাপ্রোচটা দিয়ে এই উপরে নিচে না থাকলে, মানে আশেপাশে থাকলে টান বের করার জন্য প্রথমে এই সূত্র cos থিটার, বাট উপরে এবং নিচে থাকলে সেটার জন্য এইভাবে করে করাটা অনেক ইজি। ক্লিয়ার? লাইক ওয়াটার, লাইভ বলছো, ভেরি গুড। দ্বিতীয় প্রসেসটাই বুঝছি ভাই, ভেরি গুড। তাইলেই হয়েছে, একটা প্রসেস বুঝলেই চললো। ওকে ফাইন। এবার আসো আমরা এবার এমন একটা অঙ্ক করব, এই অঙ্কটা করলে আমাদের পুরো সুতোর টানের জিনিসপত্র, উলম্ব তলে সুতোর টানের জিনিসপত্র ক্লিয়ার হয়ে যাবে। সুন্দর একটা অঙ্ক। আমি স্টেটমেন্টটা লিখে দিচ্ছি, দেখো। পাঁচ কেজি ভরের বস্তু উলম্ব তলে ঘুরছে। 5 কেজি ভরের বস্তু উলম্ব তলে ঘুরছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন টানের পার্থক্য নির্ণয় করো।
সর্বোচ্চ এবং সর্বনিম্ন টানের পার্থক্য নির্ণয় করো। সুন্দর একটা অঙ্ক। এই অঙ্কটা করলে উলম্ব তলের সকল কনসেপ্ট আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। একটা বস্তু আছে যেটার ভর 5 কেজি, সেটা এভাবে করে ঘুরতেছে উলম্ব তলে। এখন সর্বোচ্চ টান এবং সর্বনিম্ন টানের পার্থক্য নির্ণয় করতে হবে। ফাইন, তাহলে দেখো সবাই অঙ্কটা দেখলে ডিলাইটেড হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা হচ্ছে উলম্ব তলে একটা বস্তু ঘুরতেছে। সর্বোচ্চ টান আমরা কোথায় পাই? আমরা একটু আগেই দেখছি সর্বোচ্চ টান আমরা এখানে পাই, সর্বোচ্চ টান এইখানটাতে পাই, এবং এটাকে আমি বললাম T1। সর্বোচ্চ টান এখানে পাই আমরা দেখছি। ফাইন, সর্বনিম্ন টান আমরা কোথায় পাই? এইখানটাতে পাই, এবং সর্বনিম্ন টান আমরা পাইছি T2। ধরলাম এই যে বিন্দুটা আছে, এই বিন্দুতে বেগ এইদিকে যেটা হচ্ছে V1, এটাই সর্বোচ্চ বেগ, এটা এইভাবে করে ঘুরে এখানে আসছে, তাহলে এই বিন্দুতে বেগ V2। ওকে ফাইন, এখন আমাদের যেটা দরকার, আমাদেরকে বলেছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন টানের পার্থক্য, মানে T1 মাইনাস T2 এইটা নির্ণয় করতে হবে। আমাদের নির্ণয় করতে হবে T1 মাইনাস T2। খালি ভর দেওয়া আছে, এটা দিয়ে এটা বের করা যাবে। দেখো এটা সর্বোচ্চ টান, সর্বোচ্চ টানের সূত্র আমরা কি দেখছি? একটু আগেই দেখছি। সর্বোচ্চ টানের সূত্র হচ্ছে গিয়া এই যে দেখতেছো mv²/r প্লাস mg, আর সর্বনিম্নতে হচ্ছে গিয়া মাইনাস mg। দ্যাটস ইট। ফাইন, তাহলে দেখো T1 এই জায়গার বেগ কত? v1, তাহলে লিখবো হচ্ছে mv²/r প্লাস mg। ওকে, এটা সর্বোচ্চ টান। এবার আসো সর্বনিম্ন টান T2। T2 ইকুয়ালস টু কত? দেখো এই জায়গার বেগ কিন্তু V2, আমরা এটা তো জানি, যখন উলম্ব তলে ঘোরে নিচে বেগ বেশি উপরে বেগ কম। তাহলে এখানে সূত্র হচ্ছে m ওই জায়গার বেগ v²/r মাইনাস mg। নিশ্চয়ই আমরা খেয়াল করছি, এখান থেকে আমরা দেখেছি যে এটা হচ্ছে mv²/r প্লাস mg, আর এটা হচ্ছে mv²/r মাইনাস mg। এবং এটা আমরা জানি এই জায়গার যে বেগটা সেটা হচ্ছে সর্বোচ্চ বেগ vmax, আর এই জায়গার যে বেগটা এটা হচ্ছে সর্বনিম্ন বেগ vmin। দ্যাটস ওয়াই এটাকে আমরা ধরছি v1, এটাকে ধরছি v2। নিশ্চয়ই সবাই এটা বুঝতে পারছি। এই যে এবার লাগবে এদের বিয়োগফল। এদের বিয়োগফল যদি বের করতে চাই, এই দুটাকে বিয়োগ করে দিব। বিয়োগ করে দিলে দেখো T1 মাইনাস T2, অ্যাডভান্স অঙ্ক কিন্তু, T1 মাইনাস T2। অনেকেই দেখো এই দুটাকে কেটে ফেলতে পারে, এই দুটো কাটা যাবে? যাবে না। এখানে বেগ v1, এখানে বেগ v2। তাহলে এই দুটারে বিয়োগ করলে mr কমন যাবে, m/r, এখান থেকে কমন যাবে m/r, আর v1² মাইনাস v2², এখানে লেখা যাবে v1² মাইনাস v2²। আর এই যে মাইনাস mg বিয়োগ হইলে এটার সঙ্গে যোগ হয়ে যাবে প্লাস 2mg, প্লাস 2mg। হোপফুলি সবাই এটা বুঝছো। মাইনাস করছি দুটাকে, এই লাইনটা আমরা পাইলাম। আমরা এখন ফাইনালি এই লাইনটা পেয়ে গেছি। এখন এখানে একটু কাজ করতে হবে। কি কাজ করতে হবে? আমরা এই v1² মাইনাস v2² এই অংশটাকে রিপ্লেস করতে চাই। এই অংশটাকে আমরা রিপ্লেস করতে চাই। এই সমীকরণটা এখানে রেখে দিলাম। দেখো মনোযোগ, মনোযোগ, সবাই মনোযোগ, খেয়াল করে দেখো। এই বিন্দুর মোট শক্তি, এই বিন্দুর মোট শক্তি E1, আর এই বিন্দুর মোট শক্তি E2। এটা কি সমান হওয়া উচিত? শক্তির সংরক্ষণশীলতার নীতি। মোট শক্তি কখনো ধ্বংস হয় না, মানে এখানে মোট শক্তি আর এখানের মোট শক্তি সমান হওয়া উচিত। তখন আমরা এভাবে লিখতে পারি যে E1 ইকুয়ালস হওয়া উচিত E2। এখন দেখো এই জায়গাতে শুধুমাত্র গতিশক্তি আছে, সেটা হচ্ছে হাফ mv1²। এই রেখার সাপেক্ষে চিন্তা করো যে এই জায়গাতে শুধুমাত্র গতিশক্তি আছে হাফ mv1², কারণ এখানে বেগটা v1। বাট যখন এই উচ্চতায় উঠে, তখন দেখো ও কিন্তু একটা উচ্চতায় উঠে আসছে। কত উচ্চতায় উঠছে? ব্যাসের সমান, টোয়াইজ আর। খেয়াল করে দেখো এখান থেকে এখানে উঠছে, মানে ব্যাসের সমান উচ্চতা উঠছে। তাহলে এই জায়গার মোট শক্তি কত হবে? এই জায়গার মোট শক্তি E2। খেয়াল করো
এই জায়গার মোট শক্তি E2 হবে, সে এইচ উচ্চতায় উঠছে, mg, এইচ বলতে টোয়াইস আর প্লাস হাফ, জায়গা নাই, দেখো এইখানের মোট শক্তি E2, সে টোয়াইস আর উচ্চতায় উঠছে, দ্যাট মিনস mg 2r, এইচ এর ভ্যালু তো 2r, এত উচ্চতায় উঠছে। পাশাপাশি এখানে তার একটা বেগ আছে v2, দ্যাট মিনস প্লাস হাফ m v2 স্কয়ার। তাহলে এখানে মোট শক্তি mg2r প্লাস হাফ m v2 স্কয়ার। তাহলে দেখো নিচের বিন্দুতে মোট শক্তি ছিল হাফ m v1 স্কয়ার, আর উপরের বিন্দুতে মোট শক্তি হচ্ছে mg2r প্লাস হাফ m v2 স্কয়ার। আমি আরেকবার বলে দিচ্ছি, মনোযোগ দেখো, এখানে যখন ছিল মোট শক্তি হাফ m v1 স্কয়ার, যখন ঘুরে এখানে উঠছে তখন মোট শক্তি দেখো mg2r বিয়োগ শক্তি, যেহেতু ব্যাসের সমান উচ্চতায় উঠছে, প্লাস হাফ m v2 স্কয়ার, এখানের বেগটা v2। এবার দেখো এখান থেকে এই m কাটা, তাহলে এখানে থাকবে হাফ v1 স্কয়ার ইকুয়ালস টু, এই জায়গাতে আছে 2gr, আর এখানে আছে হাফ v2 স্কয়ার। আমাদের দরকার কি v1 স্কয়ার মাইনাস v2 স্কয়ার। এটাকে যদি সমীকরণের বাম সাইডে আনি তাহলে এভাবে লিখতে পারবো, হাফটা কমন নিলাম, v1 স্কয়ার মাইনাস v2 স্কয়ার ইকুয়ালস 2gr, এই দুই দ্বারা ওই পাশে গুণ করাই দিলাম, তাহলে v1 স্কয়ার মাইনাস v2 স্কয়ার ইকুয়ালস টু 4gr। সুন্দর একটা সূত্র পেয়ে গেছি, কিন্তু সুন্দর একটা সূত্র পেয়ে গেছি। কি পাইলাম? নিচের বিন্দুর বেগের বর্গ এবং উপরের বিন্দুর বেগের বর্গের বিয়োগফলটা হচ্ছে 2gr। তাহলে কি এখানে এটা বসানো যায় না? এই দুইটার বেগের বর্গ হচ্ছে 4gr, সরি 2gr না 4gr। দেখো এই দুইটার বিয়োগফল পেয়ে গেছি ওখানে, এটা এখানে বসাইলাম। এটা যদি এখানে বসাই, মনোযোগ, তাহলে দেখো t1 মাইনাস t2, খেয়াল করো t1 মাইনাস t2, এখানে আছে mr, আর এই দুজনের বিয়োগফল তো হচ্ছে 4gr, এখানে বসে গেল 4gr প্লাস হচ্ছে 2mg, প্লাস 2mg। দেখো এই আর কাটা, এই আর কাটা, তাহলে এখানে কত হবে? এখানে দেখতে পাচ্ছ, এটা কেটে দিলে এখানে থাকবে আর কাটলে 4mg প্লাস 2mg, মানে যোগ করলে 6mg। তার মানে এই দুজনের বিয়োগফলটা 6mg। সবাই নিশ্চয়ই এই লাইনটা আমরা বুঝতে পারছি। দ্যাট মিনস t1 মাইনাস t2 ইকুয়াল 6mg। তাহলে আমরা কিন্তু ফর্মুলা পেয়ে গেছি। এইখান থেকে আমরা বলতে পারতেছি t1 মাইনাস t2, এই দুটো টানের পার্থক্য হচ্ছে 6mg। চমৎকার না সূত্রটা? নিচের বিন্দুর টান উপরের বিন্দুর টানের বিয়োগফলটা সবসময় 6mg আসবে। ডিরেক্টলি মনে রাখতে পারলে এটা ইউজ করতে পারো। তাহলে আমাদের অঙ্কের আনসার কত হবে? 6, বস্তুর ভর বলছে 5 কেজি, জি এর ভ্যালু 9.8, এত নিউটন। তাহলে টানের পার্থক্য এত নিউটন। ক্যালকুলেশন করলে আসবে 294 নিউটন আনসার। সফট, খুবই অ্যাডভান্স অঙ্ক, বাট সুন্দর। পুরো জিনিসটা যদি বুঝে ফেলো, ইউ মাস্ট ফিল ডিলাইটেড। ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছি? ভেরি গুড। এই যে ইয়াসমিন, শারিন আনসার দিছো, মালিহা আনসার দিছো, আফগার আনসার দিছো, বাকিবিল্লা আনসার দিছো। আচ্ছা ভাই, 8 ক্লাসের মধ্যে এটা শেষ করা যাবে? কারিস ফাতেমা, যদি না যায় তোমার চিন্তা তো করতে হবে না। আমি যখন ক্লাস নিতে দাঁড়াই তখন আমি এই চিন্তা করি না যে এইটাই করতে হবে, এইটাই করতে হবে। আমি এইটা চিন্তা রাখি যে সব পড়াইতে হবে। এখন সব পড়াইতে যা লাগবে তাই করব। আমাদের এরকম কোনো ধরা বাঁধা নিয়ম নাই যে এইটুকুই করতে হবে। তোমাদের খালি এতটুকু কাজই করতে হবে, আমার সঙ্গে সঙ্গে তোমাদের আগাইতে হবে। তাহলে এই গ্যারান্টি আমি একদম লিখে দিতে পারি। সবকিছু আল্লাহ তাআলার ইচ্ছা, ভয় করে গ্যারান্টি দিতে হয় না। তো তারপর আমি বলছি তোমাদের কনফিডেন্স দেওয়ার জন্য আমরা বেস্ট ফিজিক্সটা পড়বো। আমাদের থেকে বেশি কেউ পড়বে না ইনশাল্লাহ। এবং আমরা ম্যাক্সিমাম যতটুকু পড়তে হয়, যেভাবে পড়লে পরে ভালো করা যায় সেটা আমরা করব। ঠিক আছে? তোমাদেরকে কখনোই কোনো কিছুতে আমি কমতি রাখবো না। ফাইন, ক্লিয়ার, ভেরি গুড। বস লেভেলের ক্লাস বলছে সৌরভ। মাই প্লেজার। আচ্ছা ভাইয়া, কেন্দ্রমুখী না ধরে কেন্দ্র বিমুখী এমবিএস কে ধরলে এভাবে মানগুলো টি এর জন্য পাওয়া যায়?
কি বলেন? পাওয়া যায়, কি বলেন? হ্যাঁ যায়, বাট এটা ভুল। একটা জিনিস হচ্ছে তোমাদের বইয়ে কেন্দ্র বিমুখী বল বলে একটা ব্যাপার আছে। কেন্দ্র বিমুখী বল বলে বেসিক্যালি কোনো বল নাই, এটা একটা ভুল কনসেপ্ট। কেন ভুল কনসেপ্ট এটাও বুঝতেছো, যে কেন্দ্র বিমুখী আমরা একই বস্তুর উপরে ধরি। বইয়ে কেমনে লজিক দেয় যে এইদিকে কেন্দ্রমুখী, তাহলে উল্টা দিকে কেন্দ্র বিমুখী, বাট কেন্দ্র বিমুখীটা হচ্ছে উল্টা দিকে প্রতিক্রিয়া বল হিসাবে প্রকাশ করে। দেখো কেন কেন্দ্র বিমুখী বল নাই এটা একটু বলে দিই। এইদিকে যদি কেন্দ্রমুখী বল হয় তাহলে বইয়ে বলছে এইদিকে কেন্দ্র বিমুখী বল, মানে এটা যদি ক্রিয়া হয় তাহলে বইয়ে এইটারে বলছে প্রতিক্রিয়া। তো এটা তো হলো না, কজ ক্রিয়া প্রতিক্রিয়া কি একই বস্তুর উপরে কাজ করে? করে না। আমরা জানি ক্রিয়া প্রতিক্রিয়া ভিন্ন বস্তুতে কাজ করে। লেটসে দড়িতে বেঁধে বস্তু ঘুরাচ্ছি, তাহলে এই বস্তুর উপরে যদি কেন্দ্রমুখী হয় তাহলে দড়ির উপরে কেন্দ্র বিমুখী হবে। বুঝছো? দ্যাটস ওয়াই বইয়ে এই জিনিসটা ভুল আছে, কিন্তু ওইভাবে কইরা সবকিছু আবার ঠিক করছে, বাট ভুল করে ঠিক করলে সেটা তো ঠিক হয়ে যায় না। দ্যাটস ওয়াই আমি যে তোমাদেরকে যেভাবে শিখাচ্ছি এখানে কোথাও আমি কেন্দ্র বিমুখী বলের কথা বলছি, কিন্তু সব অঙ্ক মিলতেছে না। তো ওইসব চিন্তা করারই দরকার নাই, যেভাবে করাচ্ছি ওইভাবে করো, দেখবা সবকিছু খুব সুন্দর মতো মিলে যাবে। ওই কেন্দ্র বিমুখীর কনসেপ্টই লাগবে না, ঠিক আছে? বরঞ্চ এই আলোচনা উঠানোর কারণে অনেকের এখন কনফিউশন লাগতে পারে। এই আলোচনা না উঠাইলে কোনো মাথায় এটা আসতোই না। তামিম বলছো ভাইয়া এটা কি 2 ডাইমেনশনস সিস্টেম, 2 ডাইমেনশনাল সিস্টেম? হ্যাঁ এটা তো 2D সিস্টেম, তাই না? শুধুমাত্র এক্স আর ওয়াই তলেই ঘুরতেছে। ফাইন। আচ্ছা বাকি বিল্লা বলছে E1 এ বিভবস্থিতি থাকার কথা না। আমি এই রেখার সাপেক্ষে সব চিন্তা করছি। দেখো এই রেখার সাপেক্ষে চিন্তা করছি, এই রেখার সাপেক্ষে চিন্তা করছি। তাহলে এই রেখার সাপেক্ষে যখন বস্তু এখানে আসে তখন তার একটা বিভব শক্তিও থাকে, তার একটা গতিশক্তিও থাকে। আর এই বিন্দুতে হচ্ছে গিয়ে আমাদের শুধুমাত্র গতিশক্তি আছে, কারণ এই রেখার সাপেক্ষে কত উচ্চতায় উঠছে সেই তুলনায় এখানে আমরা বিভব পাইছি। যে রেখার সাপেক্ষে শক্তি চিন্তা করা হয় ওই রেখাকে বলা হয় রেফারেন্স প্লেন বা প্রসঙ্গ তল। সো এই তল থেকে যত উপরে উঠবে তত শক্তি। বুঝছি? ফাইন, ক্লিয়ার, ভেরি গুড, বুঝতে পারছো। E2 মোট শক্তি কি বিভব ও গতিশক্তি দুইটাই? এক্স্যাক্টলি। E2 তে মোট শক্তি এখানে দেখো উচ্চতায় উঠছে mg21 প্লাস এখানে একটা বেগও আছে, গতিশক্তিও আছে। ক্লিয়ার? ফাইন, ফার্স্ট ক্লাস, বাট আই আন্ডারস্ট্যান্ড এভরিথিং। থ্যাংক ইউ নাইম সাহা, ভেরি গুড, ভেরি গুড। এবার আসো এইটারই আরেকটা ভার্সন, যেটা হচ্ছে ডিউ পরীক্ষাতে আসছে, যেটা হচ্ছে ডিউ পরীক্ষাতে আসছে, যেটা হচ্ছে ডিউ পরীক্ষাতে এর আগে আসছে। আমরা এখন এইটা সলভ করব। খুবই সুন্দর একটা অঙ্ক, হ্যাঁ খুবই সুন্দর একটা অঙ্ক। এইটা ডিউ পরীক্ষাতে গত বছরের আগের বছর আসছে। হ্যাঁ সুন্দর একটা অঙ্ক, উলম্ব তলের অঙ্ক। চলো ওটা যেটা আসছে ওটার আরো অ্যাডভান্স ভার্সন আমরা দেখবো। অ্যাডভান্স ভার্সন বলতে তোমাদের কাছে অ্যাডভান্স লাগবে না, আমরা অনেকেই অ্যাডভান্স শুনলে ভয় পাই যে আমি পারবো না। বাট আমার কাছে যখন যারা পড়তেছো তাদেরকে আমি এটা বলতে পারি যে তোমরা অ্যাডভান্স শুনলে খুশি হবা, কজ কোনো কিছুই অ্যাডভান্স না। যখন আমরা বেসিক থেকে বুঝি, যখন আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে, তখন অ্যাডভান্স বলে কিছুই নাই, সবকিছুই পানি, তাই না? তো সবকিছু ইজি লাইক ওয়াটার। ফাইন, আচ্ছা তাহলে দেখো উলম্ব তলে একটা বস্তু ঘুরতেছে। এই অঙ্কে বলা ছিল উলম্ব তলে একটা বস্তু ঘুরতেছে, উলম্ব তলে একটা বস্তু ঘুরছে। ফাইন, এই অবস্থানে বেগের মান দেওয়া আছে। এই অবস্থানে বেগের মান বলা ছিল, এখানে বেগ হচ্ছে গিয়ে √3gr বলা ছিল, এখানে বেগ √3gr। আর বের করতে বলছিল যে এই জায়গাতে বেগ কত হবে। এই জায়গাতে না, এটা হচ্ছে এ বিন্দু, হ্যাঁ এটা এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এই দুইটাই বলা ছিল। বাট আমরা আরেকটু ক্রিটিক্যাল করে দিব। আমরা যেটা করব সেটা হচ্ছে মাঝখানের এই বিন্দুটাও নিব, মাঝখানের এই বিন্দু, এটাকে বললাম আমি সি বিন্দু। হ্যাঁ এটাকে বললাম আমরা সি বিন্দু। কোশ্চেন ছিল হচ্ছে গিয়ে, কোশ্চেন ছিল এ বিন্দুর বেগ, বি বিন্দুর বেগ এবং সি বিন্দুর বেগের অনুপাত নির্ণয় করো। এই যে তিনটা বেগ, এখানের বেগ, এখানের বেগ, এখানের বেগ, এই তিনটা বেগের অনুপাত কত এইটা নির্ণয় করো। ডিউ কোশ্চেনটা আরো সোজা ছিল, আসছিল এ বিন্দু এবং বি বিন্দুর বেগের অনুপাত নির্ণয় করো।
আমি আর একটু বড় করে দিছি, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, এই তিনটা বেগের অনুপাত আমাদের বের করতে হবে। ঠিক আছে, এবং এরা উলম্ব তলে ঘুরতেছে, এখানে বলা আছে এরা উলম্ব তলে ঘুরতেছে, এটা উলম্ব তলে। দেখো আমি সলভ করাই দিচ্ছি, উলম্ব তলে, উলম্ব তলে। আচ্ছা ফাইন, সবাই কোশ্চেন বুঝতে পারছে তাই না? এবার আসো অঙ্ক মিলাবো। ফাইন, সো এই যে এই বিন্দুর বেগকে আমি বললাম ভি অফ বি, এই বিন্দুর বেগকে আমি বললাম ভি অফ সি। ওকে, তাহলে এবার আসুন আমরা এক এক করে এক একটা কেসে হাত দিব আর এই অঙ্কটা মিলায় ফেলবো। প্রথমে আমরা চলো এ এবং বি এর মাঝে সম্পর্ক বের করি, এ এবং বি এর মাঝে সম্পর্ক বের করি। দেখো এটা হচ্ছে এ বিন্দু আর এটা হলো বি বিন্দু। এবার দেখো একটু আগে এটা আমরা দেখছি, তারপরে আমি আরেকবার দেখাই নিচ্ছি আর কি, যে এই বি বিন্দুতে মোট শক্তি ইবি ইকুয়ালস টু হাফ এম বি বিন্দুর বেগের বর্গ। আবার এ বিন্দুতে মোট শক্তি আমরা জানি, এ বিন্দুতে মোট শক্তি দেখো ও কিন্তু একটা উচ্চতায় উঠছে এবং এই উচ্চতা কার সমান? টোয়াইজ আর এর সমান, ব্যাসের সমান। তাহলে একটা বিভব শক্তি আছে যেটা হচ্ছে এম জি টু আর প্লাস হাফ এম ভিবি ভি এ স্কোয়ার, হাফ এম ভি এ স্কোয়ার, ও তো এ বিন্দুতে আছে ওখানের বেগ। এবার আমরা জানি এ বিন্দুর মোট বেগ আর এ বিন্দুর মোট শক্তি এবং বি বিন্দুর মোট শক্তি সমান হবে, শক্তির সংরক্ষণশীলতা। তাহলে এখান থেকে আমরা এটা লিখতে পারবো যে এম জি টু আর প্লাস হাফ এম ভি এ স্কোয়ার ইকুয়ালস হাফ এম ভিবি স্কোয়ার। এখানের মোট শক্তি এখানে মোট শক্তি সমান। এই ক্যালকুলেশন আমরা একটু আগেই করছিলাম, তাও এখানে একবার করতেছি। তো এই জায়গা থেকে দেখো এখানে আসবে জি টু জি আর, এখানে আসবে হাফ ভি এ স্কোয়ার ইকুয়ালস হাফ ভিবি স্কোয়ার। দেখো ভি এ দেওয়া আছে রুট ওভার 3gr, তাহলে এখানে 2gr প্লাস হাফ রুট ওভার 3gr, এটাকে যদি আমি এখানে বর্গ করি, এর ভ্যালু যদি বসাই তাহলে আসবে 3gr ইকুয়ালস টু হাফ ভিবি স্কোয়ার। তাহলে এখানে ক্যালকুলেশন করা যাচ্ছে। দেখো এই দুই দ্বারা এই পাশে গুণ করাই দিলাম, তাহলে আসবে ভিবি স্কোয়ার ইকুয়ালস 4gr প্লাস 3gr। তাহলে দেখো এখান থেকে আমরা পেয়ে গেলাম ভিবি, ভিবি ইকুয়ালস টু আসবে রুট ওভার 7gr। আমরা ভিবি এর ভ্যালুটা বের করায় রাখছি, আমরা ভিবি এর ভ্যালুটা বের করায় রাখছি, আর আমরা ভি এর ভ্যালুটা তো আগের থেকেই জানি। ওকে, গেল একটা। এরপর দেখো আমরা ভি এ জানি, ভিবিটা বের করছি, এবার কাকে বের করতে হবে? ভিসি। এবার চলো ভিসিটা বের করি। অ্যাগেইন আমরা ওই চিত্রটা আঁকবো, অ্যাগেইন এই চিত্র। এরপর খেয়াল করো যে এই বিন্দুর যে বেগ, এটাকে আমরা বলছি ভিবি, আমরা ভিবিটা জানি। আবার দেখো এই মাঝের বিন্দুর যে বেগ, এটাকে আমরা বলতেছি ভিসি। এবার এই দুই বিন্দুর মাঝে আমরা সম্পর্ক বের করব। খেয়াল করো এখান থেকে যখন এইখানে উঠে, এই জায়গার মোট শক্তি হচ্ছে ই বি আর এই জায়গার মোট শক্তি হচ্ছে ই সি। এই দুই জায়গার মোট শক্তি হতো সমান, তাহলে এভাবে লিখতে পারবো ইবি ইকুয়ালস টু ইসি। এবার দেখো এই বিন্দুতে কতটুকু শক্তি আছে? শুধুমাত্র গতিশক্তি হাফ এম ভিবি স্কোয়ার।
তাহলে বি বিন্দুতে মোট শক্তি হাফ এম ভিবি স্কয়ার গতিশক্তি। যখন ই বিন্দুতে আসতেছে খেয়াল করে দেখো, এটা কি এইচ উচ্চতা না? এটা কি এইচ উচ্চতা? এতটুকু তো এইচ, তাই না? এখান থেকে এখানে আসা মানে কি এতটুকু উচ্চতায় উঠা, আর এটার ভ্যালু কত? আর ব্যাসার্ধের সমান। তাহলে বুঝতেছো এই জায়গাতে আছে এম জি আর, নিশ্চয়ই বুঝতেছো এটা হচ্ছে এই এইচ, এই যে এইচ, এইচ ইকুয়ালস টু আর। পাশাপাশি এখানে একটা বেগও আছে, দ্যাটস ওয়াই প্লাস হাফ এম ভিসি স্কোয়ার, এম জি আর প্লাস হাফ এম ভিসি স্কোয়ার। তাহলে দেখো এখানে মোট শক্তি এম জি আর প্লাস হাফ এম ভিসি স্কোয়ার। ওকে, সবাই নিশ্চয়ই বুঝছো। ফাইন, এই এম এই এম এই এম কাটা। তাহলে এবার দেখো হাফ ভিবি স্কোয়ার ইকুয়ালস জি আর প্লাস হাফ ভিসি স্কোয়ার। আমরা বের করবো কাকে? এবার আমরা বের করবো হচ্ছে ভিসি কে। তাহলে দেখো ভিবি এর ভ্যালু তো আছে √7 জি আর, এখানে যদি বসাই তাহলে √7 জি আর কে বর্গ করলে 7 জি আর, এখানে বর্গ করলে 7 জি আর, আর এখানে আছে জি আর, আর এখানে আছে হাফ ভিসি স্কোয়ার। হাফ দ্বারা গুণ করে দিই, হাফ দ্বারা গুণ করলে বাম সাইডে থাকবে হচ্ছে 7 জি আর, এখানে হাফ দ্বারা গুণ করছি, হাফ না সরি 2 দ্বারা গুণ করছি, 2 দ্বারা গুণ করলে এখানে থাকবে 7 জি আর, এখানে থাকবে 2 জি আর, আর এখানে থাকবে ভিসি স্কোয়ার। তাহলে দেখো এখান থেকে ভিসি বের হয়ে আসছে, ভিসি ইকুয়ালস টু আসবে, এটা এই পাশে আসলে 5টা আসতো, বর্গমূল করলে √5 জি আর। তাহলে খেয়াল করো আমরা কিন্তু এবার ভিসিও পেয়ে গেছি। তাহলে শেষ, এদের অনুপাত তো চলেই আসছে। দেখো যে ভিএ ইস টু ভিবি ইস টু ভিসি। ভি এর ভ্যালু কত? √3 জি আর, √3 জি আর। ভিবি এর ভ্যালু কত? ভিবি এর √7 জি আর, √7 জি আর। ভিসি এর ভ্যালু কত? √5 জি আর, √5 জি আর। তাহলে এখানে দেখো √জি আর প্রত্যেকটাতে আছে, √জি আর যদি প্রত্যেকটা থাকে ওদেরকে যদি উঠাই দেই তাহলে এরকম থাকবে, দেখো √3 ইস টু √7 ইস টু √5, প্রত্যেকটাতে রুট আছে, রুটও তো উঠাই দেওয়া যেতে পারে। তাহলে আসবে 3 ইস টু 7 ইস টু 5। দিস ইজ আওয়ার আনসার। সলভ। সুন্দর একটা অঙ্ক, প্রত্যেকটা কেসে আমি দেখাইলাম। এর থেকে ডিটেলস কি তোমাদেরকে কেউ পড়াচ্ছে? আই গ্যারান্টি ইউ যে আমরা কেন্দ্রমুখী বল শেখার পরে কেসের এত ভিতর পর্যন্ত আসছি, এত ভিতর পর্যন্ত অ্যাডমিশন টেস্টে অঙ্ক আসতে পারে, আর এইচএসসি যে আসতে পারে তা তো আমরা পড়ছি এর ভিতরে। তো এত ডিটেলসে হোপফুলি আমরা কেউ শিখতেছি না। তো তোমার তো কনফিডেন্ট থাকা উচিত। আমি বিশ্বাস করি এই ডু অর ডাই 2.0 তে যত স্টুডেন্ট আছো, তোমরা যদি ফিজিক্সে সব থেকে কনফিডেন্ট না হও, তোমরা যদি ফিজিক্সে বাংলাদেশে 25 ব্যাচের যত স্টুডেন্ট আছে তাদের সবার ভিতরে সব থেকে বেশি কনফিডেন্স তোমরা যদি শোনা করতে পারো, তাহলে আমার এই পড়ানোই বৃথা। আমি যখন স্টুডেন্ট ছিলাম তোমাদের মতো বয়সে নর্থডাম কলেজে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যখন পড়তাম, আমি মনে প্রাণে এটা বিশ্বাস করতাম বাংলাদেশের যত স্টুডেন্ট আছে আমার সমপর্যায়ে সবার থেকে আমি ফিজিক্স ভালো করি, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করতাম। আমাকে তো এতদূর পর্যন্ত কেউ কখনো পড়ায় নাই, আমাকে তো এতদূর ভেঙে ভেঙে কি হতে পারে কেউ কখনো পড়ায় নাই। তারপরেও আমি এই বিশ্বাসটা করতাম, তারপরেও আমি নিজের থেকে শিখতাম, তারপরেও আমি নিজের থেকে সারাটা দিন পড়ে থাকতাম এই কোন বই ভালো, কোন বইয়ে ভালো অঙ্ক আছে, কোন ভাইয়া ভালো পড়াচ্ছেন, তার থেকে শেখার চেষ্টা করতাম। বাট এত দূর পর্যন্ত আমাকে হয়তো বা খুব কম মানুষই শিখাইছে। তো তোমাদের জন্য যে এই যে রোজা রেখে এই পরিশ্রম করে এত দূর পর্যন্ত আমি শিখাচ্ছি, তোমরা যেন এই কনফিডেন্সটা রাখতে পারো যে আমরা সব থেকে ভালো প্রিপারেশন নিব, এবং মনে যেন ওই বলটা থাকে যে ইউ গাইজ আর দ্য বেস্ট। আমি চাই এই ব্যাচ থেকে যেন বুয়েটে ফার্স্ট হয়, আমি চাই এই ব্যাচ থেকেই যেন বাংলাদেশে সব থেকে ভালো রেজাল্ট করে। ইনশাল্লাহ তোমরা সেটা করতে পারবা। তার জন্য যত কিছু রসদ লাগবে আমি সাপ্লাই দিচ্ছি, তোমরা খালি ধরে রাখো, প্র্যাকটিস করে যেও। ফাইন, ওকে। অধরা পুষ্পি বলছো ভাই সেরা, ভেরি গুড। আহমেদ বুঝতে পারছো, ওকে। মিনহাজ ভেরি গুড। রাখি অনেক মজা পাইছে অঙ্কটা করে।
আচ্ছা, রয় বলছো আমি বিশ্বাস করেছিলাম, কোশ্চেন দেখে বিশ্বাস ভেঙে দিছে এনডিসি। আচ্ছা ফাইন, অনেক সুন্দর মাথ, শুভ বুঝতে পারছো, ক্লিয়ার কনসেপ্ট অফ ম্যাথমেটিক্যাল টার্মস, ইজি, টেক কেয়ার, ওকে ভেরি গুড। এই তো তোমরা সবাই এই অঙ্কগুলা বুঝতে পারছো। ফাইন, আপনার বলছো আপনার ম্যাথগুলো করে একটা কনফিডেন্স আছে যে সব ম্যাথ পারবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। বেলাল বলছো ব্যাংকিং কোণের ক্ষেত্রে যে কেন্দ্র বিমুখী বল ব্যবহার করে ওটা কি হবে? ওটা ভুল হবে। আমি ব্যাংকিং কোণ পড়াবো, আজকেই পড়াবো, এরপরেই পড়াবো, তখন আমি কেন্দ্র বিমুখী বল ইউজ করব না, কেন্দ্রমুখী বল দিয়ে তোমাদের বুঝাই দিব। সো বইয়ে ভুল বুঝাইছে। ফাইন, ইনশাল্লাহ উই গাইজ আর দ্য বেস্ট, ইনশাল্লাহ। ভেরি গুড শুভরা, এটা আমরা বুঝতে পারছি তাই না? ফাইন, ভেরি গুড, শুভরার কাছে ভালো লাগতেছে ক্লাসটা, ভেরি গুড। আচ্ছা ফাইন, এবার আসো আমরা কেন্দ্রমুখী বলের একটা বড় অ্যাপ্লিকেশনের জায়গা আছে, সেই অংশটা আমরা এখন পড়ব, সেটা হচ্ছে রাস্তার বাগঘোরা। আমরা এখন যে অংশটা পড়বো সেটা হচ্ছে রাস্তার বাগঘোরা। আমরা 5টা পর্যন্ত পড়বো, তো এখনো আমাদের কাছে 30 মিনিটের মতো টাইম আছে, এইটার ভিতরে আমরা এই অংশটা একটু পড়ে ফেলি। হ্যাঁ আচ্ছা ফাইন, রাস্তার বাগঘোরা। আচ্ছা, তো রাস্তার বাগঘোরার মোট 3টা কেস হইতে পারে, আমরা এই 3টা কেসই পড়ব। হ্যাঁ ফাইন, ওকে। রাস্তার বাগঘোরাকে ইংলিশে বলা হচ্ছে গিয়া ব্যাংকিং। ব্যাংকিং কেন বলে? ব্যাংক, রিভার ব্যাংক। ব্যাংক মানে হচ্ছে বাঁক, ওই যে নদীর বাঁককে বলা না রিভার ব্যাংক। সো এরকম রাস্তা যেখানে বাঁক না, এটা হচ্ছে ওই যে রোড ব্যাংক। সো এই ব্যাংকিং, দ্যাটস ওয়াই বলা হয় রাস্তার বাগঘোরাকে ব্যাংকিং বলি আমরা। ফাইন, সো বিভিন্ন রকম কেস হইতে পারে। ওকে আচ্ছা, তো প্রথম কেস দ্বিচক্রযান। দ্বিচক্রযান মানে সাইকেল বা হচ্ছে 2 হুইলার্স, যারা 2 চাকার জিনিস, মোটর সাইকেল অথবা বাইসাইকেল, এরা যখন রাস্তার বাঁক ঘোরে তখন যেইটা হয় সেটা দেখো। ফাইন, সো দ্বিচক্রযানের ক্ষেত্রে লেটস সে তোমরা খেয়াল করে দেখছো মোটো জিপি যখন খেলছো, বা হচ্ছে গিয়ে রাস্তায় যখন মোটরসাইকেল বাঁক ঘোরে, ইউটার্ন যখন ঘোরে, তখন দেখছো না যে একদিকে এরকম ঝুঁকে পড়ে, হাঁটু পায়ে হাঁটু অনেকটা মাটির সঙ্গে ছোঁয়ায় দেয়, অনেকটা এরকম। চিত্র দেখলেই বুঝতে পারবা। এটা উলম্ব রেখা হলে দেখবা যে এভাবে করে বেঁকে যাচ্ছে। তাই না? এভাবে করে দেখবা যে সাইকেল আরোহী যে বাইকটা চালাচ্ছে সে একটা সাইডে এভাবে করে বেঁকে গেছে। ওকে ফাইন, তাহলে এইখানে আমরা এটা দেখতে পারি যে উলম্ব রেখার সঙ্গে সে থিটা কোণে বেঁকে গেছে। এটা হচ্ছে উলম্ব রেখা। উলম্ব রেখার সঙ্গে বাইকার থিটা কোণে এভাবে করে বেঁকে পড়ে। কেন বেঁকে পড়ে সেটা আমরা বুঝতে পারি যে এই দিকে রাস্তা বাঁক নিছে, এইটা হচ্ছে রাস্তার কেন্দ্র, এই দিকে রাস্তা বাঁক নিছে। সো ও যখন এই রাস্তা ঘুরে আসতে গেছে, যেই দিকে বাঁক ওই দিকে সে বেঁকে গেছে। এখন যেটা হয়েছে সেটা হচ্ছে এই বাইক রাস্তার উপরে এই দিক বরাবর একটা বল দিছে, আঘাত দিচ্ছে, তাহলে রাস্তা কি তার উলম্ব প্রতিক্রিয়া দিবে? দেখো বাইকটা বাঁকায় আছে, বাইকটা রাস্তায় এই দিকে একটা বল দিছে, তাহলে রাস্তা ওরে একটা প্রতিক্রিয়া দিবে। তাহলে রাস্তা ওরে এই দিক বরাবর একটা প্রতিক্রিয়া দিছে, এটা হচ্ছে আর, রাস্তার রিয়াকশনাল ফোর্স আর। এখন দেখো আর এর 2টা অংশ,
কোয়াইট কমন সেন্স, বুঝতেই পারতেছো। আর এর একটা অংশ হচ্ছে উলম্ব রেখা বরাবর এইদিকে, উলম্ব রেখার সঙ্গে কোনটা থিটা, তাহলে এইদিকে অংশ হচ্ছে আর কস থিটা। আরেকটা অংশ কোন দিকে, আরেকটা অংশ এই দিক বরাবর, যেটা হচ্ছে রাস্তার কেন্দ্র, রাস্তা যে বাঁকটা খাইছে ওর যে কেন্দ্র, এবং এটা কত হবে আর সাইন থিটা। নিশ্চয়ই বুঝতেছো, প্রতিক্রিয়া পাইছে এইদিকে, আর এর একটা অংশ এইদিকে আর কস থিটা, এইদিকে একটা অংশ আর সাইন থিটা। তাহলে বুঝলাম যে নিচের দিকে কাজ করতেছে এমজি, নিশ্চয়ই বুঝতেছো যে নিচের দিকে কাজ করতেছে ওই গাড়িটার ওজন এমজি, আর কেন্দ্রের দিকে কাজ করতেছে হচ্ছে কেন্দ্রমুখী বল। ওকে, তাহলে এখান থেকে দেখো আমরা ইকুয়েশন জেনারেট করতে পারবো। এই যে অংশটা, এই অংশটা কেন আসছে বলতো? এই অংশটা আসছে ও বাঁকার কারণে। ও যদি না বাঁকতো তাহলে এই অংশটা আসতো না। খেয়াল করে দেখো, যদি বাইকটা এরকম সোজা থাকতো, বাইকটা সিম্পলি যদি এরকম সোজা থাকতো, তাহলে খেয়াল করে দেখো যে তলের যে প্রতিক্রিয়া, প্রতিক্রিয়া সোজা উপরের দিকে পাইতো না, সোজা উপরের দিকে পাইতো। রাস্তা তো বাঁক নিছে এইদিকে, রাস্তা তো এইদিকে বাঁক নিছে, তাহলে দেখো বাঁকের দিক বরাবর তার কোনো অংশই আসতো না। এই যে বাঁকটা যে রাস্তা খাইছে ওই দিক বরাবর কোনো অংশই আসতো না। এইদিকে যদি কোনো অংশ না আসে তাহলে কেন্দ্রমুখী বল কত হইতো? শূন্য। কেন্দ্রমুখী বল না পাইলে তো সোজা চলে যাইতো, রাস্তাটা এভাবে করে বাঁক খোঁড়া হইতো না। নিশ্চয়ই সবাই বুঝছো। বাট ও যখন একটু বেঁকে গেছে, ও যখন বাঁকছে, তখন ওর একটা অংশ এইদিকে আসছে। এই যে অংশটা এইদিকে আসছে, এই অংশটাই কিন্তু ওরে কেন্দ্রের দিকে কেন্দ্রমুখী বল দিছে। এখন আমরা জানি যে কোনো বস্তু এই বৃত্তপথে যদি ঘুরতে যায় তাহলে কেন্দ্রের দিকে কেন্দ্রমুখী বল দিতে হবে। কেন্দ্রমুখী বল পাইলেই সে বৃত্তাকার পথে ঘুরতে পারবে। কিছুটা বেঁকে গেছে দেখেই এইদিকে একটা বল পাইছে, দ্যাটস ওয়াই সে এই দিক বরাবর ঘুরতে পারছে। তাহলে দেখো কেন্দ্রমুখী বল কষ্ট কত? কেন্দ্রমুখী বলটা পাইছেই হচ্ছে আর সাইন থিটা থেকে, তাহলে এখান থেকে লিখতে পারবো আর সাইন থিটা, এটাই কেন্দ্রমুখী বলের যোগান দিছে। দেখো যত বেশি কোণে বাঁকবে তত সাইন থিটার মান বাড়বে, তত বেশি কেন্দ্রমুখী বল পাবে, তত বেশি বেগে ঘুরতে পারবে। ফাইন। আর দেখো এই আর কস থিটা কিন্তু এমজি এর সমান, উপরে আর কস থিটা, নিচে যে এমজি, এরা পরস্পর সমান, তাই না? পরস্পর বিপরীত। তাই তার মানে আমরা লিখতে পারবো যে আর কস থিটা ইকুয়ালস টু হচ্ছে গিয়ে এমজি। এখন এই দুটাকে ভাগ করে দেওয়া যাবে। এই দুটাকে যদি আমরা ভাগ করে দেই, আর আর বাদ, এই পাশে থাকবে ট্যান থিটা, আর এখানে থাকবে কেন্দ্রমুখী বল ডিভাইডেড বাই এমজি। এখন কেন্দ্রমুখী বল ইকুয়ালস টু তো আমরা জানি, কেন্দ্রমুখী বল ইকুয়ালস টু এম ভি স্কয়ার বাই আর। কেন্দ্রমুখী বল ইকুয়ালস টু এম ভি স্কয়ার বাই আর। তাহলে এফ সির এখানে যদি আমরা বসাই এম ভি স্কয়ার বাই আর ডিভাইডেড বাই এমজি ইকুয়ালস টু ট্যান থিটা। তাহলে দেখো এমজি এমজি কাটা, এখান থেকে এটা লেখা যাবে ট্যান থিটা ইকুয়ালস টু ভি স্কয়ার বাই আর জি। ট্যান থিটা ইকুয়ালস টু ভি স্কয়ার বাই আর জি, এইটাই হচ্ছে গিয়ে আমাদের ফর্মুলা। ট্যান থিটা ইকুয়ালস টু ভি স্কয়ার বাই আর জি, ট্যান থিটা ইকুয়ালস টু ভি স্কয়ার বাই আর জি। এই যে থিটাটা, থিটাটা কার সঙ্গে কোণ? থিটাটা কিন্তু উলম্বের সঙ্গে কোণ, থিটাটা উলম্বের সাথে কোণ। সবাই এই অঙ্ক আসলে পারবো, তাই না? এই কোণটা অনেক সময় অঙ্কে বলে দেয় যে আনুভূমিকের সঙ্গে কোণ 30, এটা আনুভূমিক, তাহলে উলম্বের সঙ্গে কোণ কত হবে? 60, রিমেম্বার। হ্যাঁ, সো মনে রাখবো সবসময় উলম্ব রেখার সঙ্গে কোণ। যদি বলে দেয় উলম্বের সঙ্গে কোণ এত, তাহলে ডিরেক্ট এটা বসাবো, আর যদি আনুভূমিকের সঙ্গে বলে তাহলে 90 থেকে সেটা বিয়োগ করায় বসাবো। ওকে, তাই। আর এই ভিটা হচ্ছে ভেহিক্যালের বেগ, আর হচ্ছে রাস্তার বাঁকের ব্যাসার্ধ। এই যে রাস্তাটা যে বাঁক নিছে এইটার ব্যাসার্ধ হচ্ছে আর জি এর ভ্যালু আমরা জানি। ওকে, ফাইন। তাহলে ডেফিনেটলি এইটা আমরা সবাই বুঝতে পারছি। ক্লিয়ার? আচ্ছা, ফাইন। ওকে, কর্নারিং, এক্স্যাক্টলি লাবিব বলছো কর্নারিং। যারা বাইক চালাও তারা এটা খুব ভালো বুঝো যে কর্নারিং যে ব্যাপারটা আর কি, যখন আমরা একটা ইউ টার্নে আসি তখন একদিকে যে বেঁকে পড়ার ব্যাপারটা, এটাকে বলা হচ্ছে কর্নারিং। ফাইন। রাস্তার বাঁকে সাইকেল আরোহীকে ভেতরের দিকে হেলে বাঁক নিতে হয় কেন? ওই যে নিশ্চয়ই বুঝে গেছো তাসনিয়া, যে
ভিতরের দিকে হেলে যায়, তার কারণ এদিকে একটু হেলে পড়লে এই দিক বরাবর সে একটা প্রতিক্রিয়া বলের অংশ পায়, এই অংশটাই তাকে কেন্দ্রমুখী বলের যোগান দেয়। যত বেশি বাঁকে তত বেশি কেন্দ্রমুখী বল পায়, তত বেশি বেগে সে বাঁক নিতে পারে। বুঝছি? ক্লিয়ার? ফাইন, জি ভাইয়া বুঝছি। ক্লিয়ার 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 ক্লিয়ার, ফাইন, ওকে। তাহলে এখান থেকে ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্ক আসতে পারে, সেই অঙ্ক আমরা সবাই পারবো। এটা কি করে দিতে হবে? যদিও আমি লাস্টে যাই হচ্ছে তপন স্যারের অঙ্কগুলো একবার চোখ বুলায় যাবো, সবগুলো তোমাদেরকে করাই দেখাই দিব লাস্টের ক্লাসে। ফাইন, তো বুঝতেছো রাস্তার বাঁকের ব্যাসার্ধ যদি দেওয়া থাকে এবং যদি বলা থাকে কত বেগে গাড়ি চলতেছে, বের করতে পারবো তাকে কত কোণে বাঁকাইতে হবে উলম্বের সাথে, তাই না? তো একটা অঙ্ক আমরা করি, একটা সূত্র আসার পরে একটা ছোট অঙ্ক না করলে সূত্রটা মাথায় থিতু হয় না আর কি। দ্যাটস ওয়াই সে বলে দিছে রাস্তার বাঁকের ব্যাসার্ধ, রাস্তার বাঁকের ব্যাসার্ধ 5 মিটার। রাস্তা যে বাঁক নিছে সেটার বাঁকের ব্যাসার্ধ 5 মিটার। রাস্তার নিরাপদ বেগ, রাস্তার নিরাপদ বেগ 20 মিটার পার সেকেন্ড। মানে সর্বোচ্চ এত বেগে রাস্তায় গাড়ি চালানো যাবে, এর থেকে বেশি বেগে চালানো যাবে না, এটা লেখা আছে বোর্ডে, ট্রাফিক রুল। ফাইন, বাইকার মানে কর্নারিং করার ব্যাপারটা খুবই মজার, মানে দিস পার্ট ইজ মাই মোস্ট ফেভারিট থিং। মানে আমি যখন রাস্তায় বাইক চালাই আর কি, যখন আমি তোমাদের বয়সে ছিলাম বা ভার্সিটি লাইফে ছিলাম তখন আমি বাইক চালাইতাম আর কি, এখনও চালাই। তো এই অংশটা আমার কাছে খুবই ভালো লাগে, আমি অনেক স্পিডে এই কাজটা করতাম, যদিও এটা করা ঠিক না, তোমরা নিরাপদে চালাবা সবসময় বাইকটা। ফাইন, ওকে। বাইকার আনুভূমিকের সঙ্গে আনুভূমিকের সাথে কত কোণে বাঁকটি নিতে পারবে? কত কোণে আনুভূমিকের সঙ্গে এই বাঁকটা সে নিতে পারবে। খুব সোজা অঙ্ক, আমরা বুঝতে পারতেছি, বাট এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট, মেজরিটি এখানেই ভুল করে, বলছে আনুভূমিকের সাথে, বলছে কিন্তু আনুভূমিকের সাথে। সো এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, তাই না? এখানে বলা আছে আনুভূমিকের সাথে, আমাদের আনসারটা বেরোবে কিন্তু উলম্বের সাথে। সো আমাদের জানা আছে tan θ = v² বাই rg। ওকে, এটা উলম্বের সঙ্গে কোনটা বেরোবে? ফাইন, দেন এখানে θ = tan ইনভার্স v এর ভ্যালু বলে দিছে, রাস্তার যে নিরাপদ বেগ এটার ভ্যালু হচ্ছে গিয়ে 20। রাস্তার নিরাপদ বেগ 20, মানে এর থেকে বেশি বেগে চালানো যাবে না। আর রাস্তার বাঁকের ব্যাসার্ধ 5, আর জি এর ভ্যালু আমরা সবাই জানি 9.8। তাহলে এখান থেকে থিটার ভ্যালু আসবে। আচ্ছা, এটা ক্যালকুলেশন করলে থিটার ভ্যালু আসবে হচ্ছে 83.01 ডিগ্রি। এটা কিন্তু উলম্বের সাথে, আমরা জানি এই থিটাটা হচ্ছে উলম্বের সঙ্গে কত কোণ করছে, আমাদের সূত্রটাই এমনি করে প্রমাণ করা। ওকে, ফাইন, আমাদের লাগবে আনুভূমিকের সঙ্গে। তাহলে আনুভূমিকের সঙ্গে কোণ হবে, আনুভূমিকের সাথে কোণ, আনুভূমিকের সাথে, আনুভূমিকের সঙ্গে কোণকে আমি ধরলাম আলফা, যেটা হবে 90 থেকে এই কোণটা বিয়োগ করব। এটা করলে আমাদের আনসার 6.98 ডিগ্রি। 6.98 ডিগ্রি। ডেফিনেটলি সবাই এটা আমরা বুঝে ফেলছি, তাই না? যত ইফতারির টাইম কাছাকাছি আসে তত মাথা আস্তে আস্তে স্লো হইতে থাকে, তাই না? এই মুহূর্তে কেমন যেন হালকা হালকা লাগতেছে আমার, চিল্লাইতে চিল্লাইতে ক্ষুধা লেগে গেছে। সো আস্তে আস্তে মনে হচ্ছে যে বোঝানোর ক্ষমতা কমে যাচ্ছে। ফাইন, ক্লিয়ার, তোমাদেরও এরকম হবার কথা। আচ্ছা, গেল এটা। এখন দেখো,
এইটা তো দ্বিচক্রযান বা যারা টু হুইলার্স তাদের জন্য, যারা 2 চাকার গাড়ি চালায় তাদের জন্য এই অপশনটা আছে, বেঁকে যাইতে পারে। কিন্তু যারা 3 চাকা বা 4 চাকা 4 হুইলার্স যারা গাড়ি চালায় বা রিক্সা 3 চাকার 3 হুইলার্স, বাংলাদেশে একমাত্র বোধহয় 3 চাকার গাড়ি আছে যেটা হচ্ছে রিক্সা, সো আর সিএনজি ইউজুয়ালি তো 4 চাকার হয়। যাই হোক, সো ওরা কি চাইলে বাঁকায় যেতে পারবে? মুভিতে আমরা দেখছি যে 1 চাকার উপরে ভর দিয়ে চলতে পারে, বাট ইন আ রিয়েল লাইফ গাড়ি 4 চাকার, ওরা তো চাইলেই রাস্তা বাঁক নেওয়ার সময় বেঁকে যেতে পারে না, এভাবে করে 1 চাকায় উঠে আসতে পারে না। তাহলে ওরা করবেটা কি? ওদের জন্য যে ব্যবস্থা সেইটাকে আমরা বলি হচ্ছে গিয়া ব্যাংকিং অ্যাঙ্গেল। এটাকে আমরা বলি হচ্ছে ব্যাংকিং অ্যাঙ্গেল, ব্যাংকিং অ্যাঙ্গেল, ওকে, বা ব্যাংকিং কোণ। ওরা যেহেতু বেঁকে আসতে পারে না, দ্যাটস ওয়াই ওদের জন্য হাইওয়েগুলোতে রাস্তাকেই কিছুটা বাঁকায় রাখা হয়, অনেকটা গ্যালারির মতো। তোমরা গ্যালারি দেখছো না? গ্যালারিতে কি হয়? গ্যালারিতে এরকম থাকে না যে একটা সাইড একটু উঁচু? ক্রিকেট স্টেডিয়াম বা গ্যালারি দেখেছো যে এরকম হয় গ্যালারি দেখতে। এই যে পেছনে একটা সাইড কিছুটা উঁচুতে থাকে, ছবিটা আসলে হচ্ছে না, এরকম হয় গ্যালারি অনেকটা। তাই না? একটা সাইড কিছুটা উঁচুতে থাকে, যে বাইরের সাইডটা কিছুটা উঁচুতে থাকে। বা আমরা অনেকটা এভাবে চিন্তা করতে পারি, একটা প্লেটের কাঁধার মতো, কান্দার মতো, তাই না? একটা প্লেটে যখন আমরা খাবার খাই, প্লেটে যে কান্ধা থাকে এটা অনেকটা ওরকম থাকে, যে বাইরের প্রান্ত কিছুটা উচ্চতায় আছে। দেখতে পাচ্ছো এই চিত্রটা দেখে, এই যে বাইরের প্রান্ত কিছুটা উঁচু করে রাখছে, তো এইখান থেকে হচ্ছে গাড়িটা গড়ায় গড়ায় যাবে। এখানে বাঁকও খাইছে, আবার ওই প্রান্তটা কিছুটা উঁচুতে আছে। চিত্রটা দেখলে বুঝতে পারবা অনেকটা এরকম চিত্রটা। এটা হচ্ছে রাস্তার বাইরের প্রান্ত। দেখতেছো এই প্রান্ত কিছুটা উঁচুতে আছে, রাস্তার বাইরের প্রান্ত কিছুটা উঁচুতে আছে। ওকে, আচ্ছা ফাইন। তো এই যে যতটুকু উচ্চতায় আছে সেটা হচ্ছে গিয়া এইচ, ধরলাম এই যে উচ্চতা এটা হচ্ছে এইচ। দেখতেছো রাস্তার এটা ভিতরের প্রান্ত আর এটা হচ্ছে বাইরের প্রান্ত, একটু উঁচু করে রাখছে। ওকে, এখানে একটা কোণ করে আছে, এই কোণটাকে আমরা বলি ব্যাংকিং কোণ। উঁচু করে রাখলে সুবিধা কি? উঁচু করে রাখলে ইন কেস এখানে যদি কোনো একটা বাস উঠে আসে, লেটস সে এখানে একটা বাস উঠে আসলো, এখানে যদি একটা বাস এভাবে করে উঠে আসে, তাহলে দেখতেছো বাসটা যখন এখানে উঠে আসবে তখন বাসটা নিজেই কিছুটা বেঁকে যাবে। দেখতেছো রাস্তার বাইরের প্রান্ত উঁচু করা আছে, দ্যাটস ওয়াই এখানে যখন সে উঠবে সে কিছু পরিমাণ বেঁকে পড়ছে, এবং এখানে সে কতটুকু বেঁকে যাবে এটাও কিন্তু খুব ইজিলি বোঝা যাচ্ছে। কিভাবে বোঝা যাচ্ছে? দেখো, এটা যদি উলম্ব রেখা হয়, এটা যদি উলম্ব রেখা হয়, আমরা দেখছি নততলের উপরে যখন থাকে তখন এইখানে যে কোণ সেই কোণেই সে বেঁকে যায়। আমরা এটা দেখছিলাম, নততলে থাকলে এখানে যে কোণ সেই কোণে বেঁকে যায়। তার মানে এখানে যে কোণ করা থাকবে এখানেও সে তত কোণেই বেঁকে যাবে। সো অনেকটা এইরকম, এই চিত্র দেখলে বুঝতে পারবা। দেখো এই যে গ্যালারি যেরকম থাকে, তাই না? গ্যালারিতে আমরা দেখতে পারি লেটসে এখান থেকে যখন গাড়িটা যাবে, এইখানে গাড়িটা আছে, সো এইটা হচ্ছে গিয়ে আমাদের সেন্টার, রাস্তাটা এই কেন্দ্রের সাপেক্ষে বাঁক দিছে, তাহলে দেখতে পাচ্ছ যে গাড়িটা এখানে সে এখান থেকে এই যে বাঁকতেছে। ওকে, এই বরাবর যখন ঘুরতেছে দেখো রাস্তার বাইরের প্রান্ত কিছুটা উচ্চতায় আছে, এই যে সেই উচ্চতা, এবং এটা হচ্ছে এই যে ব্যাংকিং কোণ, একটু উঁচু করে রাখছে ওই পাশটা, গাড়ি এইভাবে করে ঘুরে আসতেছে, আর এটা হচ্ছে কেন্দ্র, যেই কেন্দ্রকে কেন্দ্র করে গাড়িটা ঘুরতেছে, গ্যালারি যেরকম হয়। ওকে ফাইন। আচ্ছা, সেটা করাতে সুবিধা কি? ও তো নিজে রাখতে পারতো না, এইখানে কোণ করাতে ও কিন্তু বেঁকে গেছে। তাহলে খেয়াল করে দেখো, ডেফিনেটলি এটা সবারই বোঝার কথা যে এই দিক বরাবর রাস্তা তারা একটা প্রতিক্রিয়া বল দিবে আর, এবং
এই দিক বরাবর তার একটা অংশ থাকবে যেটা হবে আর cos থিটা, আর এই দিক বরাবর আরেকটা অংশ আসবে যেটা হবে হচ্ছে গিয়ে আর sin থিটা। দেখে বুঝতেছে এটা হচ্ছে আর, এই দিক বরাবর অংশ আর cos থিটা, এই দিক বরাবর অংশ আর sin থিটা। তাহলে দেখো এই দিক বরাবর অংশটাই কিন্তু রাস্তাতে এমনি করে বাঁক নিছে, তাই না? রাস্তাতে এমনি করে বাঁক নিছে, দ্যাট মিন্স এই দিক বরাবর অংশই কিন্তু কেন্দ্রের দিকে, আর এই দিক বরাবর অংশ ওজনটাকে ধরে রাখছে। তাহলে আমরা বুঝতে পারতেছি যে এই নিচের দিকে যে mg কাজ করতেছে সেটাকে ধরে রাখছে আর cos থিটা, আর এই দিক বরাবর যে আর sin থিটা সেটাই কিন্তু কেন্দ্রমুখী বলের সাপ্লাই দিছে বা যোগান দিছে। তাহলে আমরা আগের মতো ইকুয়েশন, কেন্দ্রমুখী বল FCP ইকুয়ালস টু আর sin থিটা, আর উপরের দিকে যে আর cos থিটা কাজ করতেছে সেটা mg কে ধরে রাখতেছে। এই দুটাকে ভাগ করে দিলে আগের ইকুয়েশনে চলে আসবে, FC ডিভাইডেড বাই mg আর আর বাদ tan থিটা, আর আর বাদ tan থিটা। ওকে ফাইন। সো আমরা জানি কেন্দ্রমুখী বল FC ইকুয়ালস টু m v স্কয়ার বাই r ডিভাইডেড বাই mg। তো mm কাটা, এখান থেকে আসবে tan থিটা ইকুয়ালস টু v স্কয়ার বাই rg, tan থিটা ইকুয়ালস টু v স্কয়ার বাই rg। সো দ্যাটস ইট, সিম্পল। হোপফুলি সবাই এটা আমরা বুঝে ফেলছি। এই ভিটা হচ্ছে গাড়িটা কত বেগে চলতেছে, আর হচ্ছে রাস্তার বাঁকের ব্যাসার্ধ, আর থিটাটা হচ্ছে গিয়া এইখানে রাস্তা কত কোণে আছে, এইটা যত কোণে থাকে গাড়িটাও তত কোণে বেঁকে যায় নততলের কনসেপ্ট অনুযায়ী। এইবার আসো এই সূত্রকে আরেকটু চেঞ্জ করা যাবে। কিভাবে করা যাবে দেখো, যে এই যে tan থিটা, এইটাই তো থিটা, আমরা যদি এই ত্রিভুজটার দিকে তাকাই, সবাই মনোযোগ দাও, এই ত্রিভুজটার দিকে যদি তাকাই, এই ত্রিভুজটা, হ্যাঁ, তাহলে আমরা দেখতেছি tan থিটা ইকুয়ালস টু এটা হচ্ছে লম্ব, তাই না? এই যে দূরত্বটা আছে এটাকে বলা হয় রাস্তার প্রস্থ, এটা হচ্ছে রাস্তার প্রস্থ, যেটাকে আমরা এল ধরলাম। এল হচ্ছে রাস্তা কতটা চওড়া, এটাকে আমরা বলতে পারবো রাস্তা কতটা চওড়া বা রাস্তা কতটা প্রস্থ, এই এল। তাহলে চিন্তা করে দেখো, রাস্তা কতটা প্রস্থ যদি আমরা এখান থেকে জানি, তাহলে বলো এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে কি আমাদের লম্ব, তাহলে এটা কত হবে বলো তো? এটা হবে √/l² - h², পিথাগোরাসের সূত্র। তাহলে tan থিটা ইকুয়ালস টু কত? tan থিটা, এই কোণটা থিটা, tan থিটা ইকুয়ালস টু লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে লম্ব হচ্ছে h আর ভূমি হচ্ছে গিয়া √/l² - h²। আর আমরা দেখছি এইখানেই tan থিটা ইকুয়ালস টু আবার হচ্ছে গিয়া v²/rg, tan থিটা ইকুয়ালস টু v²/rg। তাহলে এই ক্ষেত্রে আমরা এই পুরো সূত্রটা মনে রাখবো। এখানে কোনটারে কি বলে আমি লিখে দিচ্ছি, দেখো এই থিটা এটা হচ্ছে ব্যাংকিং কোণ, এটা হচ্ছে ব্যাংকিং কোণ, এই থিটাটা হচ্ছে ব্যাংকিং কোণ। তারপরে এই হচ্ছে রাস্তার বাইরের প্রান্ত কতটুকু উচ্চতায় আছে, এটা হবে বাইরের প্রান্ত, মানে রাস্তার বাইরের দিকের প্রান্ত, রাস্তার বাইরের প্রান্তের উচ্চতা, রাস্তার বাইরের প্রান্ত কতটা উচ্চতায় আছে সেটা। আর এই যে এল দেখতেছো, এল এর পরিচয় কি? রাস্তার প্রস্থ, এল হচ্ছে রাস্তার প্রস্থ, রাস্তা কতটুকু প্রস্থ। আর এই যে আর, এই আর তো আমরা জানি বাঁকের ব্যাসার্ধ, বাঁকের ব্যাসার্ধ। ওকে ফাইন। দেখো এই যে এল বলতে এতটুকুরে বুঝায়, আর রাস্তার বাঁকের ব্যাসার্ধ বলতে এই যে এখান থেকে গাড়ি যাচ্ছে আর রাস্তাটা যে বাঁক নিছে, যেই কেন্দ্রকে, যে বিন্দুকে কেন্দ্র কইরা, সেই বিন্দু এবং গাড়ির যে দূরত্ব এটারে বুঝায় বাঁকের ব্যাসার্ধ। তাহলে আমরা ফাইনালি যে সূত্রটা পাইছি এটা মনে রাখবো। ক্লিয়ার? ফাইন। হোপফুলি সবাই এটা বুঝে ফেলছো, তাই না? ক্লিয়ার, ভেরি গুড। ইয়াসির আরাফাত বলছো বুঝতে পারছি, ক্লিয়ার, হাত নানো, এটা আমরা বুঝে ফেলছি। ওকে, ছুটি দেন ভাই। তামিম ইকবাল খান বলছো, তামিম ইকবাল খান তো একটু আগে বলতেছিল অ্যাডভান্স অঙ্ক করাইতে, এখন ছুটি চাচ্ছ কেন? আরেকটা অঙ্ক করবো, আরেকটা অঙ্ক করে তারপর হ্যাঁ শেষ, একদম শেষ। এই লম্বা ক্লাসটাতে যারা এতক্ষণ সময় আমার সঙ্গে ছিলা তাদেরকে অশেষ ধন্যবাদ। এখন জাস্ট আরেকটা অঙ্ক, হ্যাঁ এটা আমরা একটু করি।
কেবল আজান দিচ্ছে, এখনো সময় আছে, 5টায় হচ্ছে নামাজ, 15 মিনিট আছে, বাট আমরা একটা অঙ্ক করি, চলো। প্রায় শেষ, প্রায় শেষ। দেখো হ্যাঁ, দুইটা কোশ্চেনের আনসার বের করতে হবে। প্রথমটা হচ্ছে ব্যাংকিং কোণ কত? প্রথমটা হচ্ছে ব্যাংকিং কোণ কত, আর দ্বিতীয়টা হচ্ছে বাইরের প্রান্তের উচ্চতা কত? বাইরের প্রান্তের উচ্চতা কত? খুবই সোজা অঙ্ক, তাই না? আমরা ডিরেক্টলি প্রথম ওই সূত্রটা লিখে ফেলবো। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে tan থিটা ইকুয়ালস টু h ডিভাইডেড বাই রুট ওভার l স্কোয়ার মাইনাস h স্কোয়ার ইকুয়ালস v স্কোয়ার বাই rg, v স্কোয়ার বাই rg। ওকে, আচ্ছা, তাহলে দেখো এখান থেকে আমাদের আনসার বের হয়ে আসবে। প্রথমে আমাদের ব্যাংকিং কোণ বের করতে হবে, থিটা বের করতে হবে। হ্যাঁ, তাহলে থিটা যদি বের করতে চাই সেই ক্ষেত্রে আমরা এই সূত্র দিয়ে করব। দেখো tan থিটা ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর জি। তাহলে এখান থেকে থিটা বের হয়ে গেল, tan ইনভার্স ভি স্কোয়ার বাই আর জি। ডেটা বসাই দিলে অঙ্ক সলভড। ভি এর ভ্যালু কত? নিরাপদ বেগ বলে দিচ্ছে 36। বাই দা ওয়ে, এটা আমরা সবাই জানি, কিলোমিটার পার আওয়ারকে 3.6 দ্বারা ভাগ করলে মিটার পার সেকেন্ডে আসে। হ্যাঁ, এবং এটা ভাগ করলে আসবে হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। ফাইন, তাহলে এখানে হচ্ছে 10 এর স্কোয়ার, আর এর ভ্যালু বাকের ব্যাসার্ধ 5, জি এর ভ্যালু 9.8। এই ডেটা এখানে বসাই দিলে থিটার ভ্যালু চলে আসবে। দেখো tan ইনভার্স, আচ্ছা এটা ক্যালকুলেশন করলে থিটার ভ্যালু আসবে 63.689 ডিগ্রি। তাহলে একটা আনসার আমরা পেয়ে গেছি। জাস্ট এই সূত্র মনে রাখলে এই অঙ্কগুলো অনায়াসে মিলতে থাকে। ওকে, একটা আনসার পেয়ে গেছি। এরপর আসো পরেরটা, এটা হচ্ছে এ নাম্বার আনসার। পরেরটা যখন আমরা করব বি নাম্বার, তখন আমরা জাস্ট এই দুইটা সম্পর্ক নিব। দেখতে পাচ্ছ, এই দুইটা সম্পর্ক নিলে এখান থেকে হয়ে যাবে। দেখতে পাচ্ছি এইখান থেকে লিখতে পারবো h বাই রুট ওভার এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর জি, ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর জি। ওকে, তাহলে দেখো ডেটা বসায় দিচ্ছি। আমাদের এইচ এর ভ্যালু বের করতে হবে। রাস্তার চওড়া কতটা বলে দিছে, চওড়া মানে এল, আমরা দেখছি চওড়া মানে এল। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে এই যে এইচ ডিভাইডেড বাই রুট ওভার এল এর ভ্যালু 4, মানে 4 এর স্কোয়ার, 4 এর স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার ইকুয়াল ভি এর ভ্যালু বলা আছে, ভি এর ভ্যালু হচ্ছে 10, 10 এর স্কোয়ার, আর এর ভ্যালু 5, জি এর ভ্যালু 9.8। তাহলে দেখতেছো এইখানে যদি আমরা এটারে সলভ করি, তাহলে এখানে একটাই আননোন আছে। আননোনটাকে এইচ, এখানে একটাই আননোন আছে। তাহলে এটাকে সলভ দিলে এইচ এর ভ্যালু আমরা বের করে নিয়ে আসতে পারবো। হোপফুলি সবাই এটা আমরা বুঝতে পারছি। ক্লিয়ার?
ওকে ফাইন, এইটা সবার বোঝা হয়ে যাওয়া উচিত। ওকে, আর লাস্ট একটা সূত্র, ক্লিয়ার আগেরটা গেছে, এটা পড়লেই শেষ, জাস্ট 4 মিনিট। হ্যাঁ দেখো, এই লাস্ট কেস সবাই এটা বুঝতে পারবে, একবারই বুঝে যাবা, জাস্ট মনোযোগ দাও। সমতল রাস্তায় বাঁক ঘোরা, ঘর্ষণযুক্ত সমতল রাস্তায় ঘর্ষণযুক্ত সমতল রাস্তায় বাঁক ঘোরা, এটা বইয়ে নাই, বাট এখান থেকে কোশ্চেন আসে, এখান থেকে বরাবরই কোশ্চেন আসে। ওকে, দেখো এমনও তো হইতে পারে, আমরা দেখি না যে সমতল রাস্তা মানে ব্যাংকিং করা নাই, বাট ওইখান থেকে একটা গাড়ি ইউটার্ন নিচ্ছে, এইটা নিশ্চয়ই সবাই দেখছো যে একটা সমতল রাস্তা আছে, ওখানে একটা গাড়ি ইউটার্ন নিতেছে, এরকম তো হয়। তাহলে ওইখানে তো সে বাঁকায়ও যায় না, আবার রাস্তাও সমতল, তাহলে সেই ক্ষেত্রেও কিভাবে বাঁকটা নেয়? ওইখানে বেসিক্যালি বাঁকটা নেয় হচ্ছে গিয়ে ঘর্ষণ বল দ্বারা। দেখো ব্যাপারটা এরকম, এইটা একটা রাস্তা, এটা বাঁক নিছে, হ্যাঁ এইটা এভাবে করে বাঁক নিছে, সমতল রাস্তা মানে বাঁকা বাঁকি নাই, ব্যাংকিং ট্যাঙ্কিং নাই, গাড়িও বাঁকায় নাই। ফাইন, তাহলে এখান থেকে যখন একটা গাড়ি যায়, গাড়িটা যখন যাচ্ছে তখন বুঝতেছ যে গাড়িটা সবসময় কি এই বাঁক থেকে ছিটকে যাওয়ার ইচ্ছা না, এই দিক বরাবর কি ছিটকে যাবার প্রবণতা না, এই রাস্তার বাঁক থেকে সে ছিটকায় যেতে চায়, এই দিক বরাবর ছিটকে যাবার প্রবণতা। দেখো ছিটকে যাবার প্রয়াস মানে গাড়িটা বারবারই এই রেখা থেকে ছিটকায় যেতে চায়। তাহলে যেই দিকে সে ছিটকায় যেতে চায় তার বিপরীত দিকে কি বল কাজ করে আমরা জানি, তার বিপরীত দিকে একটা ঘর্ষণ বল কাজ করে, আমরা ঘর্ষণ পড়ছি, দ্যাট মিনস এই দিক বরাবর তার একটা ঘর্ষণ বল কাজ করবে। এখন খেয়াল করে দেখো, গাড়িটা যখন এই রেখা এই বরাবর বাঁক নিবে, গাড়িটা যখন এই বরাবর বাঁক নিবে তখন সে কি ব্যাসার্ধ থেকে সরে যায়? এটা তো ব্যাসার্ধ, তখন কিন্তু সে ব্যাসার্ধ থেকে সরে না, তার মানে এখান থেকে না সে পেছনে আসে না সে কেন্দ্রের দিকে যায়, এই বরাবরই থাকে, মানে সবসময় ব্যাসার্ধ সমান দূরত্ব থাকে। তাহলে এই যে ঘর্ষণ বলটা, এটা কেমন ঘর্ষণ বল? এটা হচ্ছে স্থিতি ঘর্ষণ বল। দেখো এই গাড়িটা না কেন্দ্রের দিকে যায় না কেন্দ্র থেকে দূরে যায় যদি সে সাকসেসফুলি বাঁক নিতে পারে। তার মানে বুঝতেছো তার এই দিকে ছিটকে যাওয়ার প্রবণতা মানে হচ্ছে ডেফিনেটলি যেই দিকে ছিটকে যাওয়ার প্রবণতা তার বিপরীত দিকে সে একটা ঘর্ষণ বল পাইতেছে। এবং এটাও দেখতেছো সে যখন এই বরাবর ঘুরতেছে তখন সে না বিন্দুর কাছে যাচ্ছে না বিন্দু থেকে দূরে যাচ্ছে, মানে এই দিক বরাবর তার উপরে একটা স্থিতি ঘর্ষণ বল কাজ করে। তাহলে কেন্দ্র বরাবর যে বলটা কাজ করে সেটা হচ্ছে স্থিতি ঘর্ষণ বল। এখন বলো কেন্দ্র বরাবর লব্ধি বল, গাড়িটার উপরে কেন্দ্র বরাবর লব্ধি বল, কেন্দ্র বরাবর লব্ধি বল কত? কেন্দ্র বরাবর লব্ধি বল যেটা কাজ করতেছে সেটা সিম্পলি ঘর্ষণ বল, স্থিতি ঘর্ষণ বল, আর তো কিছু না, সেটা সিম্পলি স্থিতি ঘর্ষণ বল। ওকে ফাইন। এবং আমরা জানি কেন্দ্র বরাবর যে লব্ধি বল ওইটা দিয়েই কেন্দ্রমুখী বলের যোগান হচ্ছে, তাহলে কেন্দ্রমুখী বল ইকুয়ালস টু এম ভি স্কয়ার বাই আর, এইটাই তো কেন্দ্রমুখী বলের যোগান হচ্ছে। আর স্থিতি ঘর্ষণ বল ইকুয়ালস টু কত? মিউ এস আর। এখন বলো তো এই ক্ষেত্রে আর কত হবে? এটা আমরা সবাই জানি, এই ক্ষেত্রে আর সমতল রাস্তায় আর ইকুয়ালস টু কত? এমজি। আমরা দেখছি সমতল রাস্তায় যদি এরকম একটা গাড়ি থাকে, সমতল রাস্তা তলের লম্ব দিকে হচ্ছে আর আর নিচে হচ্ছে এমজি, তাহলে সমতল রাস্তায় আর ইকুয়ালস টু এমজি। তাহলে এখানে যদি আমরা এটা বসাই এম ভি স্কয়ার বাই আর, সমতল রাস্তায় আর ইকুয়ালস টু এমজি, এই এম কাটা। ওকে, তাহলে এখানে নিরাপদ বেগ কত হবে? এখানে নিরাপদ বেগ ভি ইকুয়ালস টু রুট ওভার মিউ এস আর জি, জাস্ট এই সূত্রটাই জানাবো করে এত কিছু। তাহলে সমতল রাস্তায় নিরাপদ বেগ, এটা হচ্ছে সমতল রাস্তায় নিরাপদ বেগ, সমতল রাস্তায় নিরাপদ বেগ, সেটা হচ্ছে রুট ওভার মিউ এস আর জি। এটা হচ্ছে স্থিতি ঘর্ষ গুণাঙ্ক। যদি বলে দেয় রাস্তার স্থিতি ঘর্ষ গুণাঙ্ক 0.25, রাস্তার বাঁকের ব্যাসার্ধ 5 মিটার, তাহলে বলো ওই সমতল রাস্তায় যে কোনো গাড়ি
সর্বোচ্চ কত নিরাপদ বেগে বাঁক নিতে পারবে, রাস্তার স্থিতিঘর্ষ গুণাঙ্ক ইন্টু রাস্তার ব্যাকের ব্যাসার্ধ ইন্টু জি এর ভ্যালু করে দিলেই আমরা এটা পেয়ে যাব। ঠিক আছে, এখন যদি এর থেকেও বেশি বেগে বাঁক নিতে হয় তাইলে যে কোনো দ্বিচক্রযানকে বাঁকায়া যাইতে হবে, অথবা যদি 4 চক্রযানকে এটার থেকে বেশি বেগে যেতে হয় সেই ক্ষেত্রে রাস্তাকে একটু উঁচু করে ব্যাংকিং করে রাখতে হবে। আর এইটাতে যে কোনো গাড়ি ওই রাস্তায় বাঁক নিতে পারবে। দ্যাটস ওয়াই দেখবা সকল রাস্তারই একটা মিউএস থাকে, রাস্তায় যে খোয়া ফেলে একটু ঘর্ষণ বানায় রাখে যাতে করে যে কোনো গাড়ি অ্যাটলিস্ট এতটুকু বেগে বাঁকটা নিতে পারে। ওর থেকে বেশিতে নিতে চাইলে বাঁকায় যেতে হবে। দেখো একজন বাইক চালায় আসতেছে, ও এই বেগে ঠিকই ঘুরতে পারবে, বাট আরো বেশি বেগে ঘুরে যেতে চায় তখন তারে বাঁকায় যেতে হবে। বাট যদি একটা 4 চাকার গাড়ি এর থেকে বেশি বেগে ওই রাস্তা বাঁক নিতে যায় তাহলে সেই ক্ষেত্রে রাস্তারেই আসলে ব্যাংকিং করে বা উঁচু করে রাখতে হবে, যেটা হাইওয়েতে ইউজুয়ালি করা হয়। নিশ্চয়ই সবাই এটা আমরা বুঝতে পারছি, এই সূত্রটা মনে রাখলেই হবে। সমতল রাস্তায় নিরাপদ বেগ নির্ণয়ের সূত্র হচ্ছে √μs আর জি। ক্লিয়ার? ও ফাইন, ওকে ওকে। গালিব মাহমুদ বলছো প্রথম লাইভ করলাম, অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ, মাই প্লেজার, থ্যাংক ইউ, মাই প্লেজার। ক্লিয়ার, ভেরি গুড। এই তো আচ্ছা, আফনান দা বুয়েটিয়ান, আচ্ছা হ্যাঁ ইনশাল্লাহ আফনান পরবর্তীতে বুয়েটিয়ান হবে। আপনারা দুই ভাই, নাসিফ আছে, নাসিফও খুব ভালো স্টুডেন্ট। আমি নাসিফ হচ্ছে 24 ব্যাচের, দুয়ারডাই 1.0-তে ছিল, ইনশাল্লাহ ও বুয়েটিয়ান হবে এবং আপনারাও ডেফিনেটলি বুয়েটিয়ান হবে। পড়ালেখাটা যদি ধরে রাখি তাহলে ডেফিনেটলি আমরা যারা যারা পরিশ্রম করবো আমরা সবাই ভালো রেজাল্ট করতে পারবো। বুয়েটিয়ানই হইতে হবে সবসময় মাথায় এই চিন্তা রাখবো না, আমরা সব কিছু কনসেপ্ট বুঝে বুঝে পড়বো, তাতে আসলে বুয়েটিয়ান ইভেনচুয়ালি আমরা সবাই হয়েই যাব। ফাইন। পিঙ্কল সরকার বলছো ফার্স্ট লাইভ, ওকে পিঙ্কল কেমন লাগছে? ফাইন। আনিকা আফরোজা, ইজি, ভেরি গুড। ভাই এখন কি ছুটি? তো আমি ইকবাল খান, হ্যাঁ এখন ছুটি, তবে তোমরা এইটার সবাই নোটটা করে রাতের বেলা অবশ্যই গ্রুপে আপলোড দিয়ে দিবা। ঠিক আছে, এই গেল এক। আর একটা কথা, আজকে 7 নাম্বার ক্লাস, আজকের ক্লাসটা নেওয়ার পরে আমার অনুভূতি যেটা 7টা ক্লাসে এটা শেষ হবে না, এটাতে 9টা ক্লাস লাগবে মোস্ট প্রবাবলি। হ্যাঁ, কজ আমাদের পরবর্তী ক্লাস মানে আগামীকালকে 3টার সময় আমরা জড়তার ভ্রামক পড়বো। আগামীকালকে 3টার ক্লাস জুড়ে আমরা পুরোপুরি জড়তার ভ্রামকের উপরে পিএইচডি করব। কালকের ক্লাসটা সবাই মাস্ট করবা। জড়তার ভ্রামক আমি তোমাদেরকে বুঝায় হাতে ধরাই দিব, ফিল করতে পারবা, দেখলে মনে হবে আরে এই বস্তু জড়তার ভ্রামক এত হবে, এই বস্তু জড়তার ভ্রামক এত হবে, দেখলেই বুঝতে পারবা ইনশাল্লাহ। জড়তার ভ্রামক আমার সব থেকে ফেভারিট টপিক, এটা আসলে আমি একদম ডিলাইটেড হয়ে যাই ভিতর থেকে, মনে হয় যে পড়াবো এবার। তো যাই হোক, সো আগামীকালকে পুরো ক্লাসটা জড়তার ভ্রামকের হবে 8 নাম্বার ক্লাস। তাইলে চ্যাপ্টারের 90% জিনিস শেষ। তারপরেও ক্ষুদ্র কিছু জিনিস থাকে, যেমন হচ্ছে তোমার টর্ক বলে একটা ছোট অংশ থাকে, তারপরে হচ্ছে কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা বলে একটা অংশ থাকে, যেইটা একটু পড়া দরকার আছে। সেইটা আমরা এর পরের ক্লাসে সোমবারে করব, মানে এই সপ্তাহ জুড়ে আমরা নিউটনিয়ান শেষ করব এবং পরের সপ্তাহ শুক্রবার দিন আমাদের পরীক্ষা হবে। পরের সপ্তাহ শুক্রবার দিন আমাদের পরীক্ষা হবে। যাই হোক, ইন ডিটেলস আমি আগামী ক্লাসে আরেকবার বলে দিব। ঠিক আছে, ফাইন। পিঙ্কল সরকার বলছো টার্গেট মেডিকেল, ইনশাল্লাহ তোমাদের সবার টার্গেট পূরণ হবে, বাট একাডেমিকে আমাদের সবার টার্গেট থাকবে সবকিছু বুঝে শুনে পড়তে থাকা। ওকে ফাইন। মিনহাজ তুমি পরে করে নিও, ঠিক আছে? অ্যাডমিশন রিলেটেড মোমেন্ট অফ ইনার্শিয়ার ম্যাথ চাই। আরে রয় দেখবা কালকে কি হয়। ঠিক আছে, ফাইন। সো দ্যাটস ইট। এবং তোমাদের ক্লাস যদি ভালো লেগে থাকে একটু রিভিউ জানাবা, তোমাদের ক্লাস কেমন লাগে একটু ওই নোট জমা দেওয়ার সময় রিভিউ জানাবা। আর আমি আশা করবো তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু শেয়ার করবা যে নিয়াজ ভাইয়ের ক্লাসগুলো কেমন হচ্ছে। হ্যাঁ, সেক্ষেত্রে হয়তো বা স্টুডেন্টরা আমার সঙ্গে যুক্ত হওয়ার সময়টা পাবে। কোর্স শুরু হওয়ার পর থেকে আমি বেসিক্যালি তোমাদের কি পড়াবো, কোন অঙ্ক করাবো, কোন টাইপের জিনিস পড়াবো, এগুলো নিয়েই ব্যস্ত থাকি। হয়তো বা অডিয়েন্সকে ওটা জানানোর সময় হয় না। তো তোমরা একটু এই কাজটা করো। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, সবাই নামাজটা পড়ে নাও। বাই বাই, আল্লাহ হাফেজ, বাই।